বলেন। আপনি কি আইএলটিএস এরও ক্লাস নেন? না, আইএলটিএস এর ক্লাস নেই, ওইটা একটা স্পোকেন এর কথা বলছিলাম, তখন বলছি। ও আচ্ছা। আর ক্লাস নেওয়ার সময় কই, আপনাদের ক্লাসে তো নিতে পারে। দেখেন, একটু চেয়েছিলেন আপনারা ট্রান্সফরমেশনের বিষয়টা চেয়েছিলেন, কন্ডিশনালটা আমি লিখে দিলাম। এই দুইটা হয়ে গেলে এখানে আর কোনো কিছুই মানে আপনার আর অ্যাবসেন্ট থাকবে না বা মিসিং থাকবে না। তো জিনিসগুলো সহজ, কিন্তু একটু প্র্যাকটিস করতে হয় এই আর কি। কোনটা আগে বলবো, কন্ডিশন আগে বলবো না ট্রান্সফরমেশন আগে বলবো? স্যার ট্রান্সফরমেশনটাকে যদি বলতেন। আচ্ছা, ঠিক আছে। দেখেন, ট্রান্সফরমেশন এটাকে পরীক্ষায় দুই ভাবে আমরা ব্যবহার করতে পারি। আমাদের প্রথম কথায় আমরা বলছি যে ট্রান্সফরমেশনে যদি ঢুকি আমরা, সেটাকে আমরা সবসময় চিন্তা করব, মানে ট্রান্সফরমেশনে না, মানে যে কোনো গ্রামারে চিন্তা করব যে কতটা শর্টে কাজগুলো করা যায়। শর্টে বলতে হচ্ছে কি, যে একটা টেকনিক বের করার চেষ্টা করব সব জায়গাগুলোতে। টেকনিক যদি আসে, তাহলে দেখবো আমার কাজ করার ধরনটা সহজ হয়ে যাবে। এখন ট্রান্সফরমেশন যেহেতু আসছে, তাহলে আমরা এখানে দেখবো যে ট্রান্সফরমেশনের বেসিক জায়গাগুলো কি কি। তো বেসিক জায়গাটা যদি তৈরি হয়ে যায়, তাহলে দেখবেন আপনি সহজেই পদ্ধতিতে ফেলে ট্রান্সফরমেশন করতে পারছেন। তো আমাদের মোটামুটি যেহেতু সবগুলো টপিক পড়া হয়ে গেছে, ট্রান্সফরমেশনের জন্য সেন্টেন্স লাগে, সেন্টেন্স আমাদের পড়া হয়েছে। ট্রান্সফরমেশনের জন্য ক্লজ লাগে, ক্লজ আমাদের পড়া হয়েছে। ট্রান্সফরমেশনের জন্য ফ্রেজ লাগে, ফ্রেজ আমাদের পড়া হয়েছে। তো এই সবগুলো টপিকই আমাদের মোটামুটি শেষ, এবং ভয়েস এবং নেরেশন লাগে, সেটাও আমাদের মোটামুটি আমরা শেষ করছি। ঠিক আছে। তো আমরা যদি একটু দেখি যে ভয়েস আর নারেশনে আমি আজকে আর ঢুকবো না, কারণ ওই ওই দুইটাতে আমরা দুইটা আলাদা আলাদা ক্লাস করছি। আমাকে বলেন ট্রান্সফরমেশনের বাংলা কি? স্যার রূপান্তর। রূপান্তর। এই রূপান্তর বলতে কি বুঝি বলেন? স্যার অর্থ সেম থাকবে, রূপটা আলাদা। হুম, অর্থ সেম থাকবে, রূপটা কি হবে? আলাদা হবে। ওকে, ফাইন। অর্থ সেম থাকবে, রূপটা আলাদা হবে। এই রূপ বলতে আমরা কি বুঝি? স্যার সেন্টেন্সের স্ট্রাকচার, এটা হয়ে এক গেল সেন্টেন্স দেখুন। থেকে আরেক সেন্টেন্সে স্যার। ট্রান্সফরমেশন মানে উনি যে কথা বললো সেই কথা থেকেই আসি আমরা, রূপান্তর। ওকে, ফাইন। রূপান্তর মানে কি? রূপে অন্তর। রূপ মানে কি? রূপ মানে হচ্ছে গঠন। অন্তর মানে ব্যবধান বা পার্থক্য। তাহলে আমি কি বলতে পারি, ব্যবধান না লিখে সরাসরি লিখতে পারি পার্থক্য। এখন গঠন কার হবে? গঠন হবে সেন্টেন্স। গঠন কার হবে? গঠন হবে সেন্টেন্স। তার মানে আমাদের ট্রান্সফরমেশনে সর্বপ্রথম কি করতে হবে, একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সেন্টেন্স। আচ্ছা, সেন্টেন্সের গঠন যদি হয়, এই গঠনটাকে স্বাভাবিকভাবে আমরা দুইটা ভাগে ভাগ করে দিতে পারি। এটা আমি আমার মতো বলতেছি, কোনো বইয়ের ভাষা না। একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল মানে কি? ইন্টারনাল মানে হচ্ছে মিনিং, আর এক্সটার্নাল মানে হচ্ছে স্ট্রাকচার। খেয়াল করেন, ইন্টারনাল মানে কি বলতেছি আমরা? মিনিং। আর একটা কি বলছি? এক্সটার্নাল। এক্সটার্নাল বলে হচ্ছে স্ট্রাকচার। তাহলে ট্রান্সফরমেশন দেখেন আপনার কথা থেকে আমি আসছি। রূপান্তর কিসের অন্তর? রূপের অন্তর। রূপ বলতে কি বোঝাচ্ছি? চেহারা। চেহারা পার্থক্য। তো চেহারার পার্থক্য যদি করি, চেহারার পার্থক্য কোনটা হবে? দেখেন, আমরা হিউম্যান বিং, আমাদের ক্রোমোজোম সংখ্যা কত? 23 জোড়া, তাই না? এটা হচ্ছে আমাদের ইন্টারনাল পার্থক্য। এই যে একটু আগে বললেন যে স্যার একটু শুকনো হয়ে গেছেন বা শুকনো লাগতেছে,
এটা হচ্ছে এক্সটার্নাল। তাহলে ইন্টারনালি কি কোনো কিছু, মানে আমাদের ক্রোমোজোম সংখ্যা কি মানুষের দুইটা কমে যাওয়া সম্ভব বা দুইটাকে চেঞ্জ করা সম্ভব? এখন না স্যার। পর্যন্ত আমরা জানি চেঞ্জ করা সম্ভব না। তাহলে এই যে ভাগটা বা পার্থক্যটা, এই পার্থক্যটাই হচ্ছে ট্রান্সফরমেশনের মূল বিষয়। ট্রান্সফরমেশনে আরো একটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে যে, তাহলে এখানে আমরা একটা পাইলাম যে সেন্টেন্স হবে। আচ্ছা, সেন্টেন্সের ট্রান্সফরমেশন হয়। আসলাম, তো মিনিং মানে কি বলতেছি আমরা? অর্থ। অর্থাৎ বাক্য যা অর্থ গ্রহণ করে, ওই বাক্যটা দিয়ে যা ইন্টেন্ড করা হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে। আর স্ট্রাকচার বলতে আমরা কি বলতেছি? এই যে এই স্ট্রাকচারটা, এই ধরনটা, এই ধরনটাই যখন যাচ্ছি, তখন আবার খেয়াল করেন এই ধরনে গেলে আবার সেন্টেন্সের প্যাটার্ন কি হয়ে যাচ্ছে, change হয়ে যাচ্ছে। এখানে যখন আসবে তখন আবার সেন্টেন্স চলে আসবে। এখানে আমরা এটাকে আবার দুইটা টার্মে নিয়ে যেতে পারি। খেয়াল করেন, একটা টার্মে আমরা নিয়ে আসতে পারি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, সংক্ষেপে লিখলাম। একটা হচ্ছে ইম্পেরাটিভ, অবজেক্টিভ, আর একটা হচ্ছে এক্সপ্লেনেটরি। আর এই টার্মে আমরা কাকে নিয়ে আসবো? এই পার্টে নিয়ে আসবো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে দুইটা ভাগ পেলাম আমরা। খেয়াল করেন, এখানে দুইটা ভাগ পেলাম। একটা হচ্ছে একটা হচ্ছে সেন্টেন্স 5 প্রকার, আরেক পাশে সেন্টেন্স 3 প্রকার নিয়ে আসলাম। আমি আপনাকে সাজাই দিচ্ছি জিনিসগুলো, যে কি কি বিষয় থাকবে, কি কি বিষয় চিন্তা করবেন। তো আসলো, তো এইখানে যখন আসতেছে, স্বাভাবিকভাবে এইটাকে আমরা এইভাবে ধরতে পারি। আমি আবারও বলছি, এখানে আমি কোনো বইয়ের ভাষা ব্যবহার করছি না। আর এই জায়গাটাকে আমরা ধরবো, এইভাবে ধরতে পারি, স্ট্রাকচার। কিন্তু যেভাবেই ধরি না কেন, দুইটা জিনিসই মজার একটা বিষয় হচ্ছে, মিনিং ধরেন, স্ট্রাকচার ধরেন, যেভাবেই ধরেন, কোথাও মানে এই মিনিং এর, এখানেও তো মিনিং একটা থাকবে, এখানেও একটা স্ট্রাকচার থাকবে। তাহলে দুইটা জায়গাতেই থাকবে। কোথাও এই মিনিং এর কি হবে না, এই মিনিং এখানেও আসবে, এখানেও আসবে। তাহলে এই জায়গাটা হচ্ছে নো চেঞ্জ। এখানে যে মিনিংটা আসবে, তাহলে এই মিনিং ও নো চেঞ্জ, এই মিনিং ও নো চেঞ্জ। তাহলে চেঞ্জ কি হবে? এই যে এই দুটো যেটাকে দেখলাম, তাহলে চেঞ্জ হবে structure। দেখেন, কথা বলতে বলতে একটা ডিজাইন দাঁড়ায় গেছে। তা আমি যদি এখানে আসি, তাহলে আমি কি বললাম? প্রথম হচ্ছে সেন্টেন্স। আগে আমরা পড়ে আসছি যেগুলা, ভয়েস। আরেকটা জিনিস পড়ে আসছে, অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা বলতেছি ডিগ্রি। ডিগ্রিটা আমরা কিভাবে পড়ে আসছি? 3টা ভাগে পড়ে আসছি। আমরা পড়ছি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আর এখানে কারে পড়ছি? দুইজনে পড়ছি, অ্যাক্টিভ আর প্যাসিভ। আর এখানে এই যে এই ডায়াগ্রামটা আমি এখানে দাঁড় করাইলাম, এই যে এখানে, এই হলো আপনার সেন্টেন্স। দেখেন তো, ট্রান্সফরমেশন এই জিনিসগুলো আপনি কিনেন। জি স্যার। এটা হলো বাজার করলাম, বাজার করে নিয়ে আসলাম, মানে সবগুলোর এক জায়গায় করলাম, কি কি আছে কি কি নাই, এই জিনিসটাকে আমরা একত্রিত করলাম, বাজারটাকে একত্রিত করলাম। এখন এগুলো রান্না বান্না করবেন, তারপর পরীক্ষা দিবেন। এটাই হচ্ছে জায়গা। তাহলে বাজার করতে গিয়ে আমি স্ট্রাকচারের মধ্যে একটা কথা আমি কমন পাইছি, যে নো চেঞ্জ, আর একটা হচ্ছে চেঞ্জ। মিনিং এর নো চেঞ্জ, আর স্ট্রাকচারের চেঞ্জ করব। এই স্ট্রাকচারের চেঞ্জটাকে বলতেছি আমরা ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনের আরেকটা উল্টা জিনিস আছে, সেটার নাম হচ্ছে কনভার্সন। কনভার্সনে সবসময় খেয়াল রাখবেন, বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যায়। যেমন আপনি বলেন আই গো টু কলেজ, আই ডোন্ট গো টু কলেজ। ঠিক আছে? আই এম প্লেইং ক্রিকেট, আই এম নট প্লেইং ক্রিকেট।
এটা কিন্তু আমরা বলতেছি নেগেটিভ, এটা কিন্তু আসলে নেগেটিভ হচ্ছে না। এটা জাস্ট আমরা কি করছি, শব্দগুলোকে চেঞ্জ করছি, অর্থগুলোকে চেঞ্জ করছি। অর্থ চেঞ্জ করলে সেটাকে ট্রান্সফরমেশন বলি না, সেটাকে বলি কনভার্সন, কনভার্ট করা হচ্ছে। কনভার্ট মানেও পরিবর্তন বা রূপান্তর, কনভার্ট করতেছি। তো ট্রান্সফরমেশন আমাদের পরীক্ষায় থাকবে, আমাদের পরীক্ষায় কোনো কনভার্সন থাকবে না, কনভার্ট করার কোনো কিছু থাকবে না। অর্থাৎ সবসময় আপনি যে বিষয়টাকে প্রাধান্য দিবেন, কোনো অবস্থাতেই বাক্যের অর্থ পরিবর্তন করা যাবে না। অর্থ পরিবর্তন না করে যে কাজটা করবেন সেটাই হচ্ছে ট্রান্সফরমেশন। কথা কি ক্লিয়ার? তাহলে ট্রান্সফরমেশনের সংজ্ঞা যদি বলি, তাহলে সংজ্ঞায় কি বলতে পারি, যে ট্রান্সফরমেশন এমন একটা গ্রামাটিক্যাল টপিক যেখানে বাক্যের অর্থের পরিবর্তন না করে বাক্যের গঠনগত দিকটাকে পরিবর্তন করে বাক্যটাকে ভিন্ন রূপ দান করে, সেটাকে বলা হয় ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশন কেন দরকার? This is one of the most important topic that will help you to write without copying from the passage or anything. You need to change the structure. বর্তমানে যে ইন্টারমিডিয়েট বইটা আছে, যেহেতু এগুলা রাইটিং এর সাথে রিলেটেড, তাই আমি বলে দিচ্ছি। এই যে আমার কাছে আছে যে বইটা, এই বইটা যদি কেউ দেখেন, ইংলিশ ফর টুডে, এই বইয়ের পেজ নাম্বার 12 বা 14-তে, ঠিক আছে, 12 দেখে দিচ্ছি, হ্যাঁ 12-তে। 12-তে এই যে একটা আর্টিকেল কিভাবে লিখতে হয় সেটার কথা বলা আছে, এই পেজ নাম্বার 12-তে। তো আর্টিকেল কিভাবে লিখতে হয় কপি না করে, এখানে একটা লাইন আছে এরকম, আমি একটু পড়েও শোনাই, খেয়াল রাখবেন। শুনেন, আমাদের সবসময় বেশিরভাগ জায়গাগুলোতে গ্রামাটিক্যাল বিষয়গুলো আমরা পারি না, যেটা উনি বলবেন যে স্যার আপনি কি আইএলটিএস এর ক্লাসও করেন? না, আইএলটিএস না, বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে অনার্স একটা ব্যাচ পড়াইছিলাম, তখন আমাদের কথা প্রসঙ্গে কথাগুলো আসে। কিন্তু দেখেন আমাদের শিক্ষার পদ্ধতির মধ্যে ভুলটা কোন জায়গায়, আমরা সবাই এই ভুলটা করি। ভুলটা হচ্ছে, আপনি অর্ডারটা দেখেন, এই অর্ডারটা কিরকম, লিসেনিং, স্পিকিং, তারপরে হচ্ছে রিডিং, রিডিং, 4-এ হচ্ছে রাইটিং। আপনি আমাদের ইংরেজি শিক্ষার ক্ষেত্রে দেখেন, আমরা শিক্ষাটা ইংরেজি শুরু করতেছি এই জায়গাতে, যে কারণে ইংরেজি শিক্ষায় আমরা উই আর অলওয়েজ ফেসিং এ প্রবলেম, সিচুয়েশন ইজ নট ইন আওয়ার কন্ট্রোল, আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। আমরা আমাদের বাচ্চা কাল থেকে এখন পর্যন্ত যেটা করি সেটা কি, আমরা আমরা যখন কোনো কিছু শিখতে চাই, তখন আমরা আগে, একটা বাচ্চা কি করে, প্রথমে শুনে 6 মাস সে কন্টিনিউয়াসলি তার বাবা মা তাকে বিভিন্ন কথা বলে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, শুনতে শুনতে হুট করে 6 মাস পরে, 7 মাস পরে, কেউ হয়তো 8 মাস পরে একটা শব্দ সে উচ্চারণ করে, বা মা, দা, এরকম একটা শব্দ উচ্চারণ করে। আমরা তখন বলি দাদা ডাকছে, বাবা ডাকছে, এরকম বলে সে আমরা একটা একটা ব্যাখ্যা দিই যে এরকম হবে, হয়তো এটা কোনো কিছু থাকতে পারে। কিন্তু দেখেন, বা, মা, এই এই যে সে শব্দ করলে যে শব্দ বের হয়, একটা সাউন্ড বের হয়, এটা সে শিখে। একটা দুইটা করে শব্দ শিখতে 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 5-6 বছরে গিয়ে একটা বাচ্চা মোটামুটি গুছিয়ে সেন্টেন্স বলতে পারে, সে যা বলতে চায় প্রকাশ করতে পারে। তো এটাও তো একটা ভাষা। আপনি প্রত্যেকটা টপিকে সময় দিচ্ছেন, দীর্ঘদিন ঘন্টার পর ঘন্টা ব্যয় করছেন, আপনি গ্রামারটাকে, ফ্রি হ্যান্ড রাইটিংটাকে অ্যানালাইসিস করার জন্য আপনি তার এই যে এই শব্দটায় যাচ্ছেন না, বাদে যাচ্ছেন না, তার রুটে যাচ্ছেন না, জায়গাটা দেখছেন না, তাহলে হবে কিভাবে? আমরা করি লিসেনিং করি আগে, তারপরে স্পিকিং করি, 6 মাস শুনছি তারপরে করি, আর আমরা পড়াশোনা করি রিডিং থেকে, তারপর রাখি। কিন্তু দেখেন আপনি এখন যারা বিসিএস করতেছেন, ইংরেজি ইংরেজি বিসিএস এর জন্য ইংরেজি করতেছেন, তারাও আপনারা সেম কাজটাই করতেছেন, রিডিং, রিডিং, রিডিং। ইউ আর নট পেইং এনি হিট হিয়ার, এখানে কোনো ধরনের মনোযোগ আপনার নাই, বা আপনি এটা তৈরি করছেন না। আমাদের পড়াটা হচ্ছে, আমরা A+ ওরিয়েন্টেড পড়া হচ্ছে, আমাদের পড়া হচ্ছে যে এটা আসবে মুখস্থ করা। যেমন আমি আমি নিজেও গত ক্লাসে আপনাদেরকে বলছি, তো প্রিভিয়াস এর কোশ্চেন নেন, ধরেন একবারে এক কোণা থেকে শুরু করেন, শেষ করেন, কিছু না কিছু কমন পড়বে। দ্যাট ইজ নট দ্য প্রপার ওয়ে। এগুলো হচ্ছে টু কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম। আমার প্রপার ওয়ে হচ্ছে হচ্ছে এই পদ্ধতিতে আমার আসতে হবে, যখন আমি রিড করতে পারবো তখনই আমি শিখতে পারবো। আর শিখতে গেলে যখন লিখিত রূপ আসবে তখনই আমার এই জিনিসগুলো দরকার। তো আমি রিডিং করতে পারি না, আমি শুনতে পারি না, বুঝি না, বলতে পারি না, তাহলে আমার রাইটিং হবে কোত্থেকে? রাইটিং হয় না।
আর রাইটিং এ গিয়ে সমস্ত দোষ চাপাই দিয়ে আমরা কিসের উপর, আমি গ্রামার পারি না। আরে ভাই, বাংলা গ্রামার কয়টা জানেন? বাংলা যে লিখতে পারেন, বাংলা স্যার যখন ক্লাস করাইছে কতগুলাই দিচ্ছি, বা কোন কোন জায়গাগুলো সারাদিনই তো ভুল করি, না পড়লেই ভুল করি। তাহলে আমরা বিষয়টা আসলে গ্রামারের মধ্যে না, বিষয়টা বিষয়টা হচ্ছে এই যে আমি এতক্ষণ বোর্ডের মধ্যে যা করছি এইটার মধ্যে। আমরা যখন যে কাজটা করি তখন সেই কাজটার দিকে মনোযোগ দেই না, মনোযোগ না দিয়ে আমরা অন্য জায়গায় মনোযোগ দিই। এটাই হচ্ছে ভুল জায়গাটা। আপনি যখন এইভাবে একটা দেখেন, আমি এতক্ষণ পেঁচাল দিয়ে আমি 3টা পয়েন্ট বের করছি আমার ট্রান্সফরমেশনের জন্য, এই জায়গাটা দরকার। অনেকে হয়তো বলতেছেন যে স্যার এগুলো জানি, এগুলো বলা লাগবে না। আসলে আপনি এগুলাই জানেন না, জানেন না জন্যে আপনার কাছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে একটা ভিন্ন বিষয়, এগুলা মানে একটা ভিন্ন বিষয়। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনার জন্য কথা একটাই আমার শেষ, সেটা হচ্ছে যে আপনি মিনিং এর চেঞ্জ করবেন না, সেটাই হচ্ছে ট্রান্সফরমেশন। আর আপনি যদি মিনিং এর চেঞ্জ করে ফেলেন তাহলে সেটা হবে কনভার্সন। আমাদেরকে বলা হয়েছে ট্রান্সফর্ম করো, আমাদেরকে কনভার্ট করতে বলা হয়নি যে একবারে সবকিছু পরিবর্তন করে ফেলবো আমরা, সেটা করতে বলা হয়নি। তাহলে যখন আমি এরকম করে একটা ডায়াগ্রাম তৈরি করে ফেললাম, আমি দেখলাম যে আমাকে কি করতে হবে, একটা সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে দিতে হবে। তাহলে যদি স্ট্রাকচার চেঞ্জ করতে হয়, এখানে আছে 5টা, এখানে আছে 3টা, এই সেন্টেন্সের স্ট্রাকচার জানলেই হয়ে যায়। স্ট্রাকচার জেনে কিছু কানেক্টরস কে আমরা কিভাবে পরিবর্তন করি সেটা একটু খেয়াল রাখি, এতটুকুই। এবং সবচেয়ে মজার বিষয় হলো যেটা, পরীক্ষার হলে আমাদের অপশন গুলো দেওয়াই থাকে। তো অপশন গুলো যেহেতু দেওয়া থাকে সেই ক্ষেত্রে এই জিনিসটা আরো ইজি হয়ে যায় যে কোনটাকে কোন মানুষ বলবে। আমরা সামনের দিকে যদি আরেকটু অগ্রসর হই, তাহলে আমরা দেখবো যে এই যে সেন্টেন্সে আসলাম, সেন্টেন্সের স্ট্রাকচারে পরিবর্তন করব। স্ট্রাকচারের পরিবর্তন যদি আমরা করি, স্ট্রাকচারের পরিবর্তনটাকে কিভাবে করব? স্ট্রাকচারের পরিবর্তনটার ক্ষেত্রে আমরা দেখব যে সিম্পল একটা আছে সেন্টেন্স, আরেকটা হচ্ছে কমপ্লেক্স, আরেকটা হচ্ছে কম্পাউন্ড। আচ্ছা, সেন্টেন্সের সাথে এখানে কি রিলেটেড, ক্লজ। আচ্ছা, সিম্পলের পরিচয় বের করি। 1 নম্বর পরিচয় কি? সিম্পলে একটা সাবজেক্ট থাকবে, সিম্পলে কি থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। সিম্পলে কি থাকবে, অবজেক্ট থাকতেও পারে, থাকতেও পারে, নাও পারে। একের অধিক ভার্ব থাকলে সেগুলো হবে নন ফাইনাইট ভার্ব। একের অধিক ভার্ব থাকলে সেগুলো কি হবে, নন ফাইনাইট ভার্ব। যদি কানেক্টরস ব্যবহৃত হয়, যদি কানেক্টরস ব্যবহৃত হয়, তাহলে এমন কোন কানেক্টরস ব্যবহৃত হবে যেগুলোর পরে আরেক মানে সোজা কথা, কানেক্টরস গুলো ফ্রেজের মতো ব্যবহৃত হবে। আপনি এভাবে দাঁড় করান, যারা একটু একটু পড়ছেন চিন্তা করে দেখেন তাই। ঠিক আছে, এটা আমি পরিচয় বের করলাম। কমপ্লেক্সের পরিচয় বের করি। তাহলে কমপ্লেক্সে কি থাকবে, 1 নম্বরে 2টা সাবজেক্ট, তাহলে 2টা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, অবজেক্ট থাকুক আর না থাকুক, কানেক্টরস থাকবেই বা কনজাংশন মাস্ট থাকবে। তারপরে কি হবে, কনজাংশন যেহেতু থাকবে তাহলে এখানে ক্লজ যুক্ত হবে। ক্লজ যখন আসবে তখন আবার এখানে 2টা অংশ তৈরি হবে। কি অংশ 2টা তৈরি হবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কোনটা, স্বাধীন, পড়ছি আমরা এগুলো। সাবঅর্ডিনেট কোনটা, পরাধীন। পরাধীন মানে বাক্যের অর্থ প্রকাশ করতে অক্ষম, সে সে বাক্য পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম না। আচ্ছা, তাহলে গেল। এখন আসি কম্পাউন্ড। কম্পাউন্ডে এইখানে যা দেখছি তাহলে সবই আছে, 2টা সাবজেক্ট, 2টা ফাইনাইট ভার্ব, কানেক্টরস। আর যেহেতু কানেক্টরস আসবে তাহলে এখান থেকে ক্লজ তৈরি হবে। আবারও ক্লজ একই রকম ভাবে কি হবে, এখানে 2টা ক্লজ তৈরি হবে। এই জায়গাতে এসে দেখবো যে প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লজ,
দুইটা ক্লজ স্বাধীনভাবে। এইগুলোকে আমরা কোঅর্ডিনেটিং ক্লজ বলে থাকি। এইভাবে আপনি কখনোই কোনো কিছু সাজান না। দেখেন, ক্লাস আমি যেভাবে শুরু করতে চাইছিলাম ওইভাবে কিন্তু শুরু করি নাই। আমি ক্লাস শুরু করছি আপনাদের এখান থেকে। হ্যাঁ, তো আমি যেটা পড়ে শোনাইতে চাচ্ছিলাম যে বই থেকে, যে বইয়ের যে কথাটা গেলাম, যে এখানে কি বলছে বইটা একটু দেখবেন সবাই। একটা লাইন আছে, এডিটিং দ্য সেন্টেন্স স্ট্রাকচার বাই রিঅ্যারেঞ্জিং দ্য অর্ডার অফ সার্টেন ফ্রেজেস, ঠিক আছে, এন্ড ক্লজেস অর কম্বাইনিং অর ব্রেকিং অ্যাপার্ট সেন্টেন্সেস ইজ অ্যানাদার স্ট্র্যাটেজি ফর প্যারাফ্রেজিং। তার মানে আমাকে কি করতে বলছে? অর্ডারটাকে রিঅ্যারেঞ্জ করতে বলছে। কার অর্ডার? ফ্রেজ, ক্লজ অথবা সেন্টেন্সকে কম্বাইন করতে বলছে। এই যে কাজটা শিখছি আমরা ইন্টারমিডিয়েট, কেউ হয়তো দেখায় নাই কিংবা আমাদের চোখে পড়ে নাই। ঠিক আছে, তো এই যে বিষয়টা, এই বিষয়টাকে আমাদের যখন তুলে ধরতে হবে সেটাকে বলবো ট্রান্সফরমেশন। তাহলে আমি এখানে তিনটা সেন্টেন্সের আইডেন্টিফিকেশন বের করে ফেললাম। এখন আইডেন্টিফিকেশন বের করে তিনটা জায়গাতে একটা জিনিস পাচ্ছে, সেটা হচ্ছে যে কানেক্টরস থাকতে পারে। এটারও কানেক্টরস থাকতে পারে, এটারও থাকতে পারে, এটারও থাকতে পারে। তাহলে তিনজনের যদি একই জিনিস থাকতে পারে, তাহলে তিনজনের জিনিসগুলো নিশ্চয়ই একরকম হবে না? একরকম হবে কি? না না স্যার। স্যার। অনেকক্ষণ ধরে কথা বলতেছে, হ্যাঁ, মানে একটা না বলে গেছে একরকম হবে না। তাহলে সবচেয়ে বেশি কানেক্টরস ব্যবহৃত হচ্ছে এই ব্যাটার। তাহলে এটাকে আমার মনে রাখার দরকারই নাই। আমি মনে রাখবো সবচেয়ে কম যেটা আছে। যারা মোটামুটি ইন্টারমিডিয়েট পড়াশোনা করছেন তারা এই যে এই কানেক্টরটার সাথে পরিচিত। দেখেন তো এখানে কি লিখছি, এভাবে লিখি। ফ্যান বয়েজ লিখছি না? কথা বলেন। জি জি স্যার। স্যার। এই কানেক্টরস গুলো কার? এই কানেক্টরস কনফার্ম। গুলো হচ্ছে কম্পাউন্ড। এফ তে সাধারণত বলা হচ্ছে ফর, এ তে বলা হচ্ছে এন্ড। এটা ওল্ড ইংলিশে ফরটা ব্যবহৃত হয়। এতে হচ্ছে নট অনলি বাট অলসো, এটা লিখলাম না। নট অনলি বাট অলসো, নাইদার নট, এটাও হয়। বিতে হচ্ছে বাট, আর ওতে হচ্ছে অর। হ্যাঁ, এখানে বাট হয় বোথ এন্ড, এটাও হয়। ওয়াইতে হচ্ছে ইয়েট, আর এস তে হচ্ছে সো। এগুলো হচ্ছে সাধারণত, সাধারণত কার? কনফার্ম কম্পাউন্ড। সেন্স। আরো যদি সহজ করে ফেলি, তাহলে দ্বারা এই যে তিনটাকে এখান থেকে এই যে ভুল চিহ্নের মধ্যে দিলাম কেটে নিয়ে আসি। বি এ এন, সংক্ষেপে বাংলাদেশ। এইটুকু মনে রাখলে আমাদের হয়ে যাচ্ছে যে মূলত কানেক্টর সেটা। তাহলে বি তে কি স্বাভাবিকভাবে বার, এতে কি এন্ড। ঠিক আছে, আর এখানে আসলে এন্টার চেয়ে বেশি জরুরি হচ্ছে বাংলাদেশ না লিখে এখানে এটা লিখতে পারবো ও। ঠিক আছে, দেখেন স্ট্রাকচার দাঁড়াচ্ছে, এটাকে বলে স্ট্রাকচার। মানে আপনি আপনি দাঁড় করান, দাঁড় করানোর পরে এখন আসলে এই যে বার এন্ড, এই তিনটার আপনি স্পেসিফিকেশন করেন। আমি একবারে বলে পরে জিজ্ঞাসা করবো আপনাদের। এখন করেন বাট কোথায় হবে? বাটের জন্য হচ্ছে কন্ট্রাস্ট, সব লিখলাম একবারে। এন্ড এর জন্য কি হবে? এন্ড হচ্ছে জেনারেল দুইটা স্টেটমেন্ট, জেনারেল স্টেটমেন্ট। নিচে লেখা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আর অর কি হবে? অর হবে তাহলে কম্পাউন্ডে কি থাকবে? এই ধরনের সেন্টেন্স থাকবে। এখান থেকে এখানে আসতে পারতাম, আমি এখান থেকে এখানে যাই, কথা একটাই। খেয়াল করে দেখেন, এগুলোকে স্যার আমরা আমাদের ভাষায় বলি ডায়াগ্রাম। প্রত্যেকটার জন্য একটা করে পয়েন্ট ওয়াইজ ডায়াগ্রাম দাঁড়াচ্ছে বা পয়েন্ট বের হচ্ছে। আমি পয়েন্ট বের করতেছি, হুট করে আপনি যদি এই লেখাটা দেখেন কিছুই বুঝবেন না, কিন্তু আমি যেভাবে বলে গেছি একটার পর একটা পয়েন্ট গুলো সহজেই আমার মনে হয় বোঝা যাচ্ছে। এখন বাট কাকে বোঝাবে? কন্ট্রাস্ট বোঝাবে। কার কন্ট্রাস্ট বোঝাবে? দুইটা সেন্টেন্সের মধ্যে বৈপরীত্য বোঝাবে। সহজ সেন্টেন্সের কথা যদি বলি,
কি বলতে পারি যে হি ইজ হি প্রেজ এভরি ডে বাট হি ইজ নট অনেস্ট। সে প্রতিদিন প্রার্থনা করে কিন্তু সে সৎ না। তাহলে প্রে যে করে তার সৎ হওয়ার কথা, কিন্তু আমরা বললাম সে সৎ না। তাহলে প্রার্থনাকারীর সৎ হওয়ার কথা, বাট এসে কি করলো, দুইটার মধ্যে একটা ক্রস কানেকশন, মানে ক্রস করবে, যে এটা হওয়ার কথা। যেমন আমরা ছোটবেলায় একটা সেন্টেন্স শিখে আসছি, হি ইজ পোর বাট অনেস্ট। তার মানে কি? এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। বাক্যটা হবে ইজ পোর বা ইজ অনেস্ট। তাহলে এইখানে দুইটা বাক্যের মধ্যে কন্ট্রাস্ট কিভাবে হচ্ছে, আমি ছেলে মেয়েদেরকে উদাহরণটা এইভাবে দিয়ে থাকি যে কন্ট্রাস্টটা হচ্ছে এখানে, ধরেন আপনার ঘরে একটা টাকা হারাইছে, ধরেন 2,000 বা 5,000 টাকা আপনি খুঁজে পাচ্ছেন না, হয়তো অন্য কোথাও রাখছে, কিন্তু অটোমেটিক্যালি মাথায় একটা চিন্তা আসবে যে এই টাকাটা কে নিল। প্রথমেই আপনার চিন্তাটা যার কাছে যায় পড়বে সেটা হচ্ছে আপনার কাজের লোক। কেন? সে আপনার চেয়ে করে আসার পরে যখন আপনি খুঁজে পাবেন তখন আমার নিজের মনে মনে যে না না, কি ভাবছিলাম কি হলো। এই যে একটা পার্থক্য, ইউনিভার্সালি একটা জিনিস অ্যাকসেপ্ট করে নিচ্ছে আমরা। এই যে এরকম ধরনের একটা কন্ট্রাস্ট বোঝাবে দুইটার মধ্যে, এরকম ব্যবধান বোঝাবে। যেমন আমরা ধরে নিই যার টাকা আছে সেই সুখী। টাকা থাকলেই কি সুখী হওয়া যায়? না স্যার। তাহলে হি ইজ রিচ, আমরা সেন্টেন্স এভাবে পড়ছি, হি ইজ রিচ, হি ইজ রিচ বাট আনহ্যাপি। তার মানে হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি। তার সে ধনী কিন্তু সে অসুখী। এই যে কিন্তু এই বাক্যটা ব্যবহার করলাম, আমি ছোট ছোট সেন্টেন্সে বললাম, এগুলো জাস্ট খালি বড় হয়ে যায়। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি, ঠিক আছে, হি, স্যার লেখাগুলো একটু বড় বড় লিখলে ভালো হয়। কম দিন। স্ক্রিনটা একটু ক্লিক করেন তাহলে বোর্ডটা একবারে কাছে দেখা যাবে আপনার। He would have been robbed. He would have been robbed. But for your help. দেখেন একটা বড় বাক্য লিখছে। এটার অর্থ কি? এই যে আপনার সামনে ছবি আছে, আছে বলেন, কন্ট্রাস্ট বুঝাবে। বাট যেখানেই থাকবে সে তার দুইটা অংশের মধ্যে কন্ট্রাস্ট বুঝাবে। আচ্ছা, এটা কোন ধরনের সেন্টেন্স আছে? এটা একটা কম্পাউন্ড। ব্যতিক্রম ধরনের সেন্টেন্স। আচ্ছা, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি, কিন্তু এখানে কিছু জিনিস উজ্জ আছে। আমি ওই উজ্জ্বলতা আপাতত যাচ্ছি না, আমি জাস্ট যেটা বুঝাতে চাচ্ছি, দেখেন এই বাক্যটি কি বুঝাচ্ছে, হি উড হ্যাভ বিন রব, সে ডাকাতির কবলে পড়তো বা ডাকাতি হতো বা ছিনতাইয়ের শিকার হতো, বাট ফর ইওর হেল্প, কিন্তু তোমার সাহায্যের জন্য হয় নাই। এই বাট পড়তো, হি উড হ্যাভ বিন রব বাট ফর ইওর হেল্প, হি হ্যাড নট বিন রব, তোমার হেল্পের জন্য সে হয় না। এরকম আরেকটা সেন্টেন্স দেখি, দেখেন ছোট একটা সেন্টেন্স দেখি, এই জায়গায় দেখেন, অল বাট নাইন ডাইড। এই বাক্যটার অর্থ বলেন। বলেন, এটা বলার একটা সময়, বলার সময় দিলাম, বলেন। স্যার সকলেই মরার কথা ছিল কিন্তু 9 জন মারা গেছে মাত্র। 9 জন মারা গেছে। আর 9 জন ছাড়া সবাই মারা গেছে। 9 জন ছাড়া সবাই মারা গেছে। এই কথা কেন বলেন? বলেন বলেন, এর পরের উত্তরটা ঠিক আছে। স্যার বাক্যটা হচ্ছে মূলত এরকম, অল ডাই বাট নাইন,
সবাই মারা গেছে, বাট 9 জন। তাহলে বাট যেহেতু কন্ট্রাস্ট বোঝায়, তার মানে 9 জন মরে নাই, তার মানে 9 জন ছাড়া সবাই মারা গেছে। এটাই হলো বাটের ব্যবহার, এটাই হলো বাটের ব্যবহার, কন্ট্রাস্ট বোঝাবে। তাহলে বাট যদি কম্পাউন্ড এরকম কন্ট্রাস্ট বোঝায়, তাহলে কমপ্লেক্স এরকম আছে, ঠিক এরকম সিম্পলেও আছে। এই যে ইন্টারচেঞ্জটা করবেন, এই ইন্টারচেঞ্জটাই হচ্ছে আপনার কম্পাউন্ড কমপ্লেক্স আর সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশন। আমার এতক্ষণ পর্যন্ত বলা কথাগুলো একটু ভালো করে যদি খেয়াল করেন, আমি একটা একটা সেন্টেন্স দিই, তারপরে বলি, ঠিক আছে? একটা সেন্টেন্স, এটুকু এটুকু ক্লিয়ার না? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। এখানে কিন্তু দুটো জিনিস আমার চলে আসছে, মানে সূত্রের মতো, ওই যে ন্যারেশনে যেরকম দেখছিলাম একটা সূত্র, এখানে সূত্র নিয়ে এসে বসছে। তাহলে আমি শুধু এই বিএও এটাকে শুধু খেয়াল রাখবো, এটার উপর ভিত্তি করে এখানে যাবো এখানে যাবো, যেহেতু আমাকে পরীক্ষায় ট্রান্সফর্ম করতে দিবে, আমাকে বলবে কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড কোনটা। তাহলে কমপ্লেক্স কোনটা সিম্পল কোনটা, এই শর্ত ফিল আপ হলে সিম্পল। কমপ্লেক্স কোনটা, এই শর্ত ফিল আপ হলে কমপ্লেক্স। কম্পাউন্ড কোনটা, এই শর্ত ফিল আপ হলে কম্পাউন্ড। এইটুকু তো ক্লিয়ার সবার না? হ্যাঁ জি স্যার। স্যার। হুম। তাহলে এই এই তিনটা জায়গায় খেয়াল রাখেন। আর আমরা শুধু কার কানেক্টর বের করে নিলাম? কম্পাউন্ড। কম্পাউন্ডের। কম্পাউন্ডের কানেক্টর মনে রাখার এটাকে পদ্ধতি বললাম। আরো আছে, নাই যে তা না, হ্যাঁ, যেমন আপনি নাইদার ব্যবহার করতে পারেন, ঠিক আছে, নোসন আর হ্যাড ব্যবহার করতে পারেন, এগুলো থাকে, তো আমি ওগুলোতে যাচ্ছি না। আহ, তো এখানে এখানে বিষয়টা হচ্ছে যে এই তিনটাই ঘুরে ফিরে এই তিনটাই কন্ট্রাস্ট বোঝাবে, জেনারেল স্টেটমেন্টকে যুক্ত করা বোঝাবে, এন্ড জেনারেল স্টেটমেন্টকে যুক্ত করবে, আর অর কন্ডিশন বোঝাবে। আমি একটা সেন্টেন্স লিখি, ছোট্ট একটা সহজ সেন্টেন্স লিখি, আপনাদের জন্য আরো সহজ হবে। যেমন দেখেন, বারটা কি? বারটা আমরা সবসময় বললাম না কন্ট্রাস্ট। যেমন বললেন যে আপনাকে বললাম যে আমি 5,000 টাকা ধার দেন, তো আপনি দিলেন 5,000 টাকা। কিংবা আপনি বললেন যে তোমাকে তো আমি ধার দিতেই চাইছিলাম, কিন্তু আমি তো একটু আগে আরেকজন কিন্তু বলা মানেই হচ্ছে ইউ আর নট রেডি টু গিভ মি দ্য মানি। যখনই বাদ বলছেন, দ্যাট মিনস ইউ আর গোয়িং টু হ্যাভ এ কন্ট্রাডিকশন অর ইউ আর গোয়িং টু ডিসএগ্রি। এই যে কথাটা, এটাই হচ্ছে কানেক্টরস এর মূল বিষয়। ঠিক আছে? আমি যদি একটা সেন্টেন্স লিখি, ধরেন আমি লিখলাম যে ইউ উইল পে আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভ। আমি জানি যে আপনারা অনেকেই পারবেন, কিন্তু আমার বিষয়টা হচ্ছে পারা না, আমার বিষয় হচ্ছে পদ্ধতি কিভাবে অ্যাপ্লাই করছি। এখন আমি প্রথমে আইডেন্টিফাই করি এখানে কানেক্টরস আছে। তাহলে শব্দ একটা পাইলাম, একটা একটা ক্লজ পাইলাম, আরেকটা ক্লজ পাইলাম, তাহলে দুইটা ক্লজ পাইছি। তাহলে দুইটা ক্লজ পাইলে প্রত্যেক ক্লজে ক্লজে কি থাকবে? প্রত্যেক ক্লজে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট পাইছি। ভার্ব থাকবে, ভার্ব পাইছি। সাবজেক্ট থাকবে, সাবজেক্ট পাইছি। ভার্ব থাকবে, ভার্ব পাইছি। তাহলে দেখেন তিনটা শর্ত ফিল আপ হয়ে গেছে, দুই সাবজেক্ট, দুই ফাইনাইট ভার্ব, আর কি আছে? কানেক্টরস আছে। এবং আমি একটা বেসিক রুলস মনে রাখছি, ফ্যান বয়ের মধ্যে কানেক্টরস পড়ছে কিনা। পড়ছে? কানেক্টরস কি ফ্যান বয়েজ আছে? না স্যার। না। তাহলে এটা কোন সেন্টেন্স? চোখ বন্ধ করে এটা কমপ্লেক্স। কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখন ধরেন আমি এটাকে এখন কম্পাউন্ড বানাবো। তাহলে কম্পাউন্ড বানালে আমার মূল পরিবর্তনটা কি হবে? কম্পাউন্ডের সাথে মূল পার্থক্যটা কোথায় হয়? ক্লজ যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ পিসি, আর এটা কি? এটা এসসি। তাহলে এসসি হচ্ছে এই দুটো অংশটুকু যুক্ত হওয়ার কারণে। এখন আমি যদি কম্পাউন্ড করতে যাই, তাহলে আমি কিভাবে চিন্তা করব? কম্পাউন্ড করতে গেলে আমার চিন্তাধারাটা কি হবে? চিন্তাটা আসবে এইভাবে যে আমার এই আনলেস কাকে বোঝাচ্ছে? যদি না কে বোঝাচ্ছে। অর্থাৎ এক ধরনের আমার ভাবের মধ্যে পড়ে গেছে, দেখেন, ওই সরি ভাগ বলতেছি, ভাবের মধ্যে পড়ে গেছে
বা কন্ট্রাস্ট, তাহলে এখানে ইউ উইল ফেল, তুমি ফেল করবে, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি কি করবে, তুমি ফেল করবে। তাহলে যদি না ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি ফেল করবে। তাহলে এই বাক্যটাতে একটা কন্ডিশন যুক্ত হয়ে গেছে। তাহলে কন্ডিশন যদি যুক্ত হয়, কন্ডিশনের জন্য কম্পাউন্ডে কি আসবে বলেন, কন্ডিশনের জন্য কম্পাউন্ডে কি অর। আসবে? or or আর আসার কথা, আমি দিকটা লিখছি, লিখলাম না এখানে, বি হচ্ছে বার, বার কাকে বোঝাচ্ছে, কন্ট্রাস্ট। ডায়াগ্রাম ভুলে যাওয়া যাবে না। এম কি, জেনারেল স্টেটমেন্ট, এম কি, জেনারেল স্টেটমেন্ট, আর ও কি, কন্ডিশন, অর কাকে বোঝাচ্ছে, কন্ডিশন বোঝাচ্ছে। তাহলে এই বাক্যটা ফেল কখন করবে সে, যদি না করে। এখন আপনাকে বাক্যটা সাজাতে হবে। এইটা না করলে তার এই ফলটা ঘটবে, এইটা না করলে এইটা হবে। তাহলে এইটা যদি না করে তাহলে আপনি কিভাবে লিখবেন, স্টাডি অ্যাটেন্টিভ, অর প্রিন্সিপাল ক্লজ কখনো চেঞ্জ হয় না। নোট লিখে রাখতে পারেন, যে এমবিএ লিখে রাখতে পারেন, সেন্টেন্সে, সেন্টেন্সে পিসি, যেটা সাধারণত কথা লিখেন, পিসি চেঞ্জ হবে না, যেখানেই যান যেভাবেই করেন হবে না। এটা একবারে লাল কালি দিয়া, সবুজ কালি দিয়া ব্যাকে লিখে রাখেন। তাহলে আমি এই অংশটাকে চেঞ্জ করলাম, আনলেস কি স্টাডি অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল। কোথাও অর্থের কোনো পরিবর্তন ঘটছে, অর্থের পরিবর্তন ঘটে নাই, জাস্ট খালি কি হয়ে গেছে, সেন্টেন্সটা চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে মূলত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটা কি আমরা বলি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখন এটাকে যদি সিম্পল করতাম তাহলে কিভাবে করতাম বলেন? তাহলে এটার সাথে কন্ডিশনাল যে শব্দগুলো আছে কমপ্লেক্সে, ওর সাথে কন্ডিশনাল শব্দগুলো ব্যবহার করবেন। তাহলে ইয়ের কন্ডিশনটা কি এখানে, যদি না পড়ো তাহলে ফেল করবা, ভালোভাবে পড়ো নয়তো ফেল করবা, পড়া ছাড়া ফেল করবা, পড়া ছাড়া ফেল করবা, তাহলে কি হবে, এই ক্ষেত্রে কন্ডিশন বোঝানোর জন্য এই যে এই ডাটা রেখে আসবেন। উইথাউট স্টাডি। হ্যাঁ, আমাকে টিকিট না দিলে আমি তোমাকে গেট অতিক্রম করতে দিব না। তাহলে টিকিট দেওয়া ছাড়া তুমি যেতে পারবা না, পড়া ছাড়া তুমি পাস করতে পারবা না। তাহলে ছাড়া, ছাড়াটা কি কন্ডিশন না? জি বলেন, স্যার। ছাড়াটা কি কন্ডিশন না? জি স্যার। তাহলে ছাড়া যদি কন্ডিশন হয় তাহলে ছাড়া ইংরেজি কি, উইথাউট। উইদাউট। তাহলে উইদাউট দিলাম আমরা, দিলাম উইদাউট। তো আপনি করতেছেন সিম্পল, উইদাউট কোন পার্টস অফ বেস, স্যার প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ভার্ব আসলে কি হবে, আইএনজি স্টাডি। স্যার জিরান করতে হবে। বললাম। তাহলে উইদাউট স্টাডি, আর বাকি যা আছে তাই থাকবে, অ্যাটেন্টিভলি কমা দিয়ে ইউ উইল ফেল, ইউ উইল। শুনেন, আচ্ছা একটু দেখেন বোর্ডটা পুরাটা দেখেন। আমি হুট করে দেখলে দেখেন কেউ কিছু বুঝবে না, এখন হঠাৎ করে কেউ যদি ক্লাসে ঢুকে তাহলে বোঝা যাবে না। দেখেন, আমি আবারও রিমাইন্ড করছি, ক্লাসটা শুরু হয়েছিল আপনার বলা কথা থেকে, রূপের অন্তর বলছিলেন সেখান থেকে ক্লাস শুরু করছি। সেখান থেকে আমি অ্যানালাইসিস আসছি, আমাদের মতো করে আসছি, কোথাও কোনো সূত্র প্রয়োগ করি নাই। আমাদের যে শীট গুলোতে আমরা সূত্র প্রয়োগ করি, এই প্রয়োগ করি সেই করি, তা সূত্র প্রয়োগ করি না, কিন্তু আমরা তো সূত্রের ভেতরই আছি। সূত্রের ভেতরটা আমি যেভাবে কাজ করতে চাই সেভাবে আমি কাজ করলাম, আপনি যেভাবে বুঝাইতে চান সেভাবে আপনি বুঝাই নেবেন। বিষয়টা হচ্ছে যে কে কিভাবে বুঝাবো বিষয়টা। অনেক সময় আমরা বলি না যে যা আমি বুঝাইতে পারতেছি না, তুই অমুক রে যা বুঝাই আগে, আমার কথা শুনে না, অধৈর্য হয়ে যায় আমরা। পড়াটা যখন পড়বো
অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখেন, পড়া যদি এতই সহজ কাজ হতো তাহলে দুনিয়ার সবাই পড়াশোনা করতো। পৃথিবীর কোনো কাজই সহজ না। যে যেটাতে এক্সপার্ট সেটা। আপনি ছোটবেলা থেকে এই পড়ার মধ্যে আসছেন, আপনার ধান খেতে নামাই দিলেই, আমি স্বাভাবিকভাবে বলতেছি, আমি ধান কাটতে পারি, কারণ আপনিও করতে পারেন, তা আপনাকে নামাই দিলেই আপনি বিষয়টা খুব সুন্দরভাবে করবেন, বিষয়টা এরকম না। তো আপনি এই কাজটাতে এত দূর পর্যন্ত পড়াশোনাকে নিয়ে আসছেন, আপনি সব কাজই করতে পারবেন। আমরা বলি যে সব কাজই করতে পারবো, ওকে ফাইন, করতে পারবেন। বিষয় হচ্ছে যে যেহেতু প্রত্যেকটা কাজে একটা শ্রম দিতে হয়, এইখানেও একটা শ্রম দিতে হয়। হ্যাঁ, এই যে আপনি আপনি শ্রমটা দিবেন, এই শ্রমটাই হচ্ছে, আপনি এখানে শ্রমটা দিবেন, এখানে এই জায়গাকে ইউজ করবেন। আমি একটা কথা বলি, এটা আমি ইন্টারমিডিয়েটের ছেলে মেয়েদেরকেও বলি, যাকে পড়াই তাকেই বলি, সেখানে সুযোগ পাই। দেখেন, আমরা আসলে কখনোই অ্যাটেন্টিভ অবস্থায় পড়াশোনা করি না, খুব কম। এই সময়টা আমাদের হাতে খুব কম। আমরা অ্যাটেনশন নিয়ে যে কাজগুলো করি সেই কাজগুলো সব সময় আমাদের থাকে আর কি। সব সময় আমাদের আহ, মানে সহজ ভাবেই থাকার কথা আমাদের কাছে, কিন্তু আমরা আমরা কাজ করি না জন্য সহজ ভাবে থাকে না। কাজ করি না কিভাবে বুঝলাম? আমাদের ব্রেন কখনো টায়ার্ড হয় না। আমরা টায়ার্ড হয়ে যাই, আমরা রেস্ট নেই উইথ দিস ফোন। আমরা একটা ফোন হাতে নিই, ফোন হাতে নিয়ে আমরা একটু রেস্ট নিয়ে আসি। কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি, যাই একটু রেস্ট নিয়ে আসি। এই যে ফোনটা হাতে ধরলাম, ফোনটা ঢুকলাম, ঢুইকা এখানে গেলাম, এই যে ঢুকলাম, এই যে হয়ে গেল আমার কাজ, এই যে শুরু করলাম, কাজ কিন্তু হয়ে গেল। এইখানে ঢুকলেন, অল দ্য রেডিয়েশনস আর বিমিং আউট, আপনার রেডিয়েশন গুলো আসতেছে, আপনি যাচ্ছেন, আপনি বাকি সময়টুকু নষ্ট করবেন। এইটাকে আমি যেটা বলতে চাচ্ছি যে ডোন্ট ইউজ দিস থিং উইদাউট এনি নেসেসিটি। যতটুকু প্রয়োজন ততটুকু। এখন ক্লাস করতেছেন, মোবাইল হাতে নিয়ে বসে আছেন, থাকুক না, সমস্যা কি। কিন্তু যখন দরকার নেই, দেখেন আমি ক্লাস করাইতেছি আপনার, আমি যদি হাতে এখানে সবসময় মোবাইল এরকম রাখি, কেমন দেখা যাবে? এটা কি ইঙ্গিত দিচ্ছে? আই এম গিভিং ইম্পর্টেন্স টু দিস ফোন। ঠিক আছে, যে দিস ফোন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু মি দ্যান দিস ক্লাস। মাথা থেকে চিন্তা বের করে দিয়ে বই নিয়ে বসতে হবে। আপনাকে সারা রুলস, ট্রান্সফরমেশন বলেন, গ্রামার রুলস, সমস্ত রুলস কেউ শিখাবে না, কেউ বুঝাইতেও পারবে না। এটা কারো পক্ষে সম্ভব না। আর আমরা জানি কত, আমাদের জানা, আমরা তো ইদানিং তো আমরা মনে করেন আমাদের অভ্যাস হয়ে গেছে এমন যে চোখের সামনে যাই থাকে, আমরা আমরা ইউটিউব আছে, আমাদের বিভিন্ন টেকনোলজি আছে, উই আর ইউজিং টেকনোলজি নট ফর আওয়ার বেটারমেন্ট। এটাই হচ্ছে সবচেয়ে খারাপ বিষয়। তো আপনি যখন পড়বেন, অ্যানালাইসিস তৈরি করেন যে এইটা কেন করবো, এই টপিকটা কেন আসলো, এটা আসতে এইভাবে আসতে, তো এই কাজটা আমি করি, ওকে ফাইন, এইভাবে আমি তৈরি করি। আমি আরো একটা সেন্টেন্স লিখি, পেঁচাল পারতে পারতে আরো একটা সেন্টেন্স লিখি। দেখেন, আপনি অ্যানালাইসিস করে করে যদি করেন, আমি একটা জায়গায় দাঁড় করাইছি, আই অলওয়েজ রিমেম্বার ইউ নিড এ বেসিক পয়েন্ট। একটা জায়গা, ইউ নিড এ স্টার্টিং পয়েন্ট, আপনাকে যেখান থেকে শুরু করতে হবে। তা আমি একটা জায়গা থেকে স্টার্টিং শুরু করি। সবাই কমপ্লেক্স সিম্পল থেকে শুরু করে, আমি আপনাকে নিয়ে গেছি যে যেটাতে আমার কম আছে সেখান থেকে নিয়ে যাচ্ছি। আপনি করেন না, একভাবে করেন কাজটা, যেভাবে পারেন সেভাবে কাজটা করেন। ঠিক আছে? আমি পরে আরেকটা কথা বলছি, তার আগে আমি আরেকটা সেন্টেন্স লিখি। The police arrived, the police arrived and the crowd dispersed. খেয়াল করেন, পুলিশ আসলো, জনগণ ডিসপার্স হয়ে গেল, অর্থাৎ ছড়িয়ে পড়লো বা ছত্রভঙ্গ হয়ে গেল। এখন এই বাক্যটাকে আপনি কি করেন? এটা কোন কোন বাক্যে আছে? কম্পাউন্ড। কম্পাউন্ড। কি দিয়ে বুঝলাম? ওই যে একটা এন্ড। অনেক কিছু লিস্টের মধ্যে পড়ছে, এন্ড আছে, দুইটা জেনারেল স্টেটমেন্টকে যুক্ত করছে, দুইটা জেনারেল স্টেটমেন্টকে যুক্ত করছে, তাহলে এটা কম্পাউন্ড। ওকে, কম্পাউন্ড। এখন আমি এটাকে কমপ্লেক্স করব।
কম্পাউন্ড। আমি এটাকে কি করবো, কমপ্লেক্স করবো। ওকে, আগে কমপ্লেক্সে যাই। তাহলে কমপ্লেক্সের শর্ত কি? কমপ্লেক্সের শর্ত হচ্ছে একই ধরনের শর্ত, যে উম, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাল ভার্ব থাকে। এখন দেখেন, এইখানে আপনি একটু বেসিক সেন্স দিয়ে বোঝার চেষ্টা করেন। এই দুইটা কাজের মধ্যে দুইটাই স্বাধীন বাক্য, একেবারে পরিপূর্ণ স্বাধীন বাক্য। এখন এই দুইটার মধ্যে কোন কাজটা আগে ঘটছে? স্যার পুলিশ আসছে। পুলিশ আসছে। আর কোনটা পরে ঘটছে? স্যার ক্রাউড ডিসপার্স, মানে ক্রাউড এলোমেলো হয়ে গেছে। তার মানে এখানে ওই যে আমরা টেন্স পড়ছিলাম, এখানে টেন্সের একটা জিনিস চলে আসছে। চলে আসছে না? জি স্যার। স্যার আফটার বিফোর। হ্যাঁ, না, হ্যাঁ, ওইটা আসছে। সময় চলে আসছে। সময়কে নির্দেশ করি কোন শব্দ দিয়ে আমরা? স্যার স্যার হোয়েন। হোয়েন। সময়কে নির্দেশ করি। আরো একটা আছে, অ্যাজ সুন অ্যাজ দিয়েও নির্দেশ করি। পুলিশ আসার সাথে সাথেই ছাত্র আছে, আমি গেলাম না অ্যাজ সুন অ্যাজ। তাহলে আমি যদি হয় ব্যবহার করি, তাহলে দেখেন সময়কে নির্দেশ করতেছে, আমাকে একটা বেসিক ধারণা পাই গেলাম। তাহলে যদি করি, তাহলে দিলাম হয় দা পুলিশ অ্যারাইভ। আমাকে আর কিছু চেঞ্জ করার দরকার আছে? না স্যার। আমরা কি বলছি, একটা অংশ মানে মূল প্রিন্সিপাল কখনো চেঞ্জ হবে না, অ্যাক্টিং যেটা থাকবে সেটা চেঞ্জ হবে। এই ক্ষেত্রে দেখেন, অর্থের দিক থেকে এইটা আগে আসছে, এইটা পরে আসছে। তাহলে এইটাকে আমি নিশ্চয়ই সময়ের সাথে উল্লেখ করতেছি না। এইটা কখন ঘটছে, এইটা ঘটার কারণ, তাই না? মানে এইটা আগে ঘটছে, তারপরে এটা ঘটছে। তাহলে এটা যেহেতু সময়কে নির্দেশ করতেছে, আর এখানে যেহেতু এন্ড আছে, তাহলে আমার কোন জিনিস বোঝাচ্ছে না, জেনারেল স্টেটমেন্ট। আর জেনারেল স্টেটমেন্ট যখন বোঝাবে, তাহলে টাইমকে নির্দেশ করতেছে। এটাকে আমি এইভাবে করতে পারতাম, as soon as the police arrived the crowd dispersed। এইভাবে আমি করতে পারতাম। হ্যাঁ, আরো আরো করা যেত কিনা বলেন? এখানে আমি as soon as দিতে পারতাম সময়কে নির্দেশ করার জন্য। as soon as দিতে পারলে as soon as যুক্ত বাক্যকে নেগেটিভ কিভাবে করতে হয় বলেন তো? নেগেটিভ অ্যাফার্মেটিভ, আচ্ছা নেগেটিভ অ্যাফার্মেটিভটা একটু দেখাই দিব। as soon as বাক্যকে নেগেটিভ কিভাবে নো করতে সুনার হয়? হেড। নো সোনার হেড দিয়ে করতে হয়। তাহলে নো সোনার হেড দিয়ে যদি করি, তাহলে দেখেন ওই যে আপনি বিফোর আফটারের কথা বললেন, নো সোনার হেড, সবগুলোর পরে দা পুলিশ ছাড়ায়, আর এটার পরে দিবেন অ্যাজ সুন এজ কমা, আর নো সোনার হেড দিলে এটার পরে এখানে এটা দিয়ে একটা দেন দিতে হবে, দেন দ্য ক্রাউড ডিসপার্স। আর এটা দিলে এখানে যা আছে তাই, কমা দিয়ে এটা যা আছে তাই। তাহলে আমার সময় বুঝে যাবে। এখন তিনটা থাকলে আপনি যেটাই থাকুন না কেন, আমার বাক্যটা কমপ্লেক্স হয়ে গেছে। হয়ে গেছে না বাক্য? আমি কোনো রুলস ধরে করছি? বলেন, কোনো রুলস ব্যবহার করছি এখানে? না স্যার। কিন্তু রুলস আসছে না? জি স্যার। রুলস কিন্তু চলে আসছে, আপনি অটোমেটিক্যালি রুলস আসছে। আমি কিভাবে নিয়ে আসলাম? ওই যে টেন্সের কথা বলছিলাম, ভার্ব দিয়ে বুঝাইছিলাম, বা এটা বুঝলাম সেন্টেন্সের ভার্ব থেকে বোঝা যাচ্ছে যে এটা এটা। তাহলে আই নিড টু অ্যাপ্লাই মাই বেসিক আইডিয়া। তাহলে এটাকে যদি সিম্পল করেন, কিভাবে করেন করেন দেখি। সিম্পল, সিম্পলের প্রথম পরিচয় কি করবো আমরা? স্যার ফাইনাল ভার্ব একটা সাবজেক্ট তাহলে ডিউরিং ফাইনাল দা। ভার্বকে কি করতে হবে? নন ফাইনাল করতে হবে। তাহলে এখানে নন ফাইনাল কাকে করবো? কম্পাউন্ড হওয়ার, কমপ্লেক্স হওয়ার কারণে আরো সহজ হয়ে গেছে। সাবঅর্ডিনেটেড ভার্বকে আমরা কি করব? নন ফাইনাল করব। তাহলে এখানে আমরা সাবঅর্ডিনেট পাইছি কাকে? রাইট। অ্যারাইভ। তাহলে সময়কে নির্দেশ করতেছে, সিম্পলের জন্য কি ধরনের ফ্রেজ ব্যবহার করি বলেন একটু? ডিউরিং দা ডিউরিং ডিউরিং ইন্টারমিডিয়েটে দা অসংখ্যবার করে আসছেন। যেমন ভ্যালেন্টিনা তেরেস্কুভা একটা প্যাসেজ ছিল, at the age of 8, at the age of 18, at the age of, at the age of, at the age of, অত বছর বয়সে, অত বছর বয়সে, এরকম ভাবে বলছে। তাহলে এইখানে কি বোঝাচ্ছে? সময়কে বোঝাচ্ছে না? জি স্যার। তাহলে সময়কে বোঝালে, তাহলে আমি at the age লিখবো না at the time লিখবো? এট দ্য টাইম।
এট দ্য টাইম, সময়ে, কার সময়ে? পুলিশ আসার সময় বা পুলিশ আসার কারণে, তাই না? হয় কি হয় না? হ্যাঁ স্যার। স্যার ডিউরিং দ্য পুলিশ অ্যারাইভিং এটা হবে, এভাবে হবে? আচ্ছা, ডিউরিং হলে দেখেন একটু পার্থক্য হয়, অর্থটার একটু পরিবর্তন হয়ে যায়। কেন অর্থটার পরিবর্তন হয়ে যায়? যে এট দা টাইম যখন বলতেছি, ডিউরিং যখন বলতেছি, ডিউরিং জেনারেলি চলাকালীন সময় বোঝায়। তো পুলিশ আসতেছে জনতা বিচ্ছিন্ন হচ্ছে এরকম, না পুলিশ আসার পরে জনতা ছত্রভঙ্গ হয়ে যায়? আশার পরে। তাহলে পুলিশ অ্যারাইভিংটা হবে ডিউরিং দ্য পুলিশ অ্যারাইভিং। পুলিশের পৌঁছাকালে কি ঘটনাটা ঘটছিল, না পৌঁছার পরে ঘটছে? পৌঁছার পরে। তাহলে স্যার, ডিউরিং দিলে স্যার কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তাই হ্যাঁ, না স্যার? হ্যাঁ, এই যে সময়টা এইভাবে ভাগ করে নিতে হবে। তাহলে স্যার, দেখেন, আমি একটা সেন্টেন্স লিখলাম, লিখে রেখে এইভাবে করলাম। আপনার তো পরীক্ষায় ট্রান্সফরমেশনে খুব মজার বিষয় হচ্ছে পরীক্ষায় তো অপশন দেওয়াই থাকবে। আপনার খালি ওই যে আমি প্রথম যে ডায়াগ্রামটা তৈরি করলাম, যে এইটা এইটা এই এই এই, আমি কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। স্যার, লাস্ট লাইনটা কিভাবে লেখা যায়? এট দ্য অ্যারাইভাল অফ পুলিশ। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই লেখা যায়। নাউন হলো এট দ্য অ্যারাইভাল অফ দ্য পুলিশ লেখা যায়, তখন এট দ্য অ্যারাইভাল অফ দ্য পুলিশ, এট দ্য অ্যারাইভাল, কোনো সমস্যা নেই, একই কথা। আমি জাস্ট আমি আমি আপনাকে জাস্ট এটা জিনিসটাকে সহজ ভাবে বুঝছি, যে আমি এখানে বাড়তি খালি এইটুকু যোগ করছি, আর বাকি যা ছিল তাদেরটা কি কি জিনিসটা কি সহজ না কঠিন এটা বল? স্যার, এখন সহজ লাগতেছে স্যার। আচ্ছা, পুরা স্যার ইন্টারমিডিয়েট পর্যন্ত স্যার এই জিনিসটা স্যার একটা মানে আতঙ্ক ছিল। আচ্ছা, শুনেন, আহ আমি যে অনেক পারি বিষয়টা এরকম না। আমার মনে হয় টিচারদের মধ্যে আমি সবচেয়ে কম জানি। বিষয় হচ্ছে আমি যেটা সাপোর্ট করি সব সময়, সেটা হচ্ছে যে যতটুকু বুঝি, যেভাবে বুঝি ওইটুকু ভালোভাবে বোঝানোর চেষ্টা করুন। যখন বুঝবেন যে আপনার বোঝানোর এবিলিটি আছে, তখন আর বুঝাইতে পারছেন আরেকজনকে বা আরেকজনকে বোঝানো সম্ভব, তখনই বুঝবেন যে এই টপিকটা আপনি আয়ত্ত করতে পেরেছেন। হ্যাঁ, বললেন যেহেতু সেহেতু একটা কথা বলি। আমরা, হ্যাঁ, সবসময় পড়াশোনার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে সন্দেহ। ঠিক আছে, সন্দেহ। আমার সন্দেহটা হচ্ছে এই জন্যে যে একটা সন্দেহ হচ্ছে যে আমি পারবো না, আরেকটা সন্দেহ হচ্ছে যে আমি বুঝি না, আরেকটা সন্দেহ হচ্ছে আমার এই ঘাটতি, ওই ঘাটতি, এই ঘাটতি। আমরা দুইটা জিনিস মনের মধ্যে তৈরি করবেন, এক সাহস, আরেকটা হচ্ছে নিজেকে মানে উদার মনের তো হিসাবে তৈরি করবেন। যেমন আমরা সাধারণত কি করি, আমি আমি তো এই শিক্ষা প্রফেশনে আছি, আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে যে এই যে আমি বললাম যে আমি পড়াশোনা করছি, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে যখন আসলাম আমার নিজ এলাকা এই শেরপুর, আমি এখানে থাকি। আমি এখানে যেটা দেখি আর কি, আমার কাছে যেটা ফিল হয় যে অনেক অনেক ছেলে মেয়ে, অনেক ধরনের ছেলে মেয়ে পড়ে আলহামদুলিল্লাহ। তো যেটা ফিল হয় সবার মধ্যে খালি একটা কি, যে অমুক ভালো পারে না, তমুক ভালো পারে, তমুক ভালো পারে না, তমুক ভালো পারে। এই যে একটা টেন্ডেন্সি, এটা করতে করতে আমরা আমাদের ইন্টারমিডিয়েট জীবনটাকে মানে পড়ার যে সুবর্ণ সময়টা, সুযোগটা, ওই সময়টাকে আমরা নষ্ট করি। আচ্ছা, একটা 9 এর 10 এর একটা ছেলের কতটুকু বুঝার সক্ষমতা আছে ইন জেনারেল, যে ওই টিচারটা ভালো, ওই টিচারটা খারাপ? আমরা কথাটা বলতে পারি যে অমুকের কথা আমি বুঝি না, আমার কথা সবাই বুঝবে, বিষয়টা এরকম না। জিনিসটাকে আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখলেই পড়া জায়গাটা। আমি আমার এই চাকরি বা কাজের অভিজ্ঞতা থেকে আমি 3টা জিনিস পড়ানোর ক্ষেত্রে দেখেছি, যে কোনো ছেলে যদি পরীক্ষায় নাম্বার কম পায় সাধারণত 3টা কথা চলে আসে। প্রথম কথা হচ্ছে যে তুমি, এখানে আমি আমি আমার আশেপাশে যেটা দেখছি, তো বলে যে এখন পাইছো না, এটা সমস্যা নাই, তুমি ধরে থাকো, বোর্ডে ঠিকই A+ পাবা। একটা টেন্ডেন্সি। দ্বিতীয় টেন্ডেন্সি হচ্ছে আমরা বলি যে অমুক খুব কড়া করে খাতা দেখছে, এই জন্য তোমার নাম্বার দেয় না, অমুক সারি এরকম, এটা সেটা। আর তৃতীয় যে কথাটা আমরা বলি সেটা সবচেয়ে বাজে একটা উদাহরণ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে
যে 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 প্রতিষ্ঠানে পড়ে বাইরের কারো কাছে পড়লে আমরা বলি যে তুমি তো আমার কাছে পড়ো, তুমি তো ওই স্যারের কাছে পড়ো না, ওই স্যার তো তোমার নেই, তোমার স্কুলের স্যার, ওই জন্য স্যার রাগ করে তোমাকে নাম্বার কম দিয়েছে। These three are the main things that are the main obstacles আমাদের নলেজ অ্যাচিভের ক্ষেত্রে। এটা আমাদের মনের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। হ্যাঁ, 40 পাইছি, 50 পাইছি, স্কুলে কলেজে দেখেন আপনি ওইভাবে ভাবছেন যে 50 পাইছি, আপনি চিন্তা করছেন আমি এসএসসি তে A+ পাইছি, হ্যাঁ আমি 50 পাওয়ার কারণ নাই, আমি আমি পাইছি, স্যার আমার নাম্বার কম দিছে। দৃষ্টিটা চেঞ্জ করো। নাম্বার কম দিছি না বলে আমরা বলি যে আমি নাম্বার কম পেয়েছি। কেন কম পেলাম সেটা বোঝার চেষ্টা করি, তাহলে দেখবেন জিনিসটা ভালো হবে। এই যে একটা ছেলে আজকে সন্ধ্যায় বলে গেল, স্যার আমি বুঝি নেই যে ইংরেজিতে আমার এত দুর্বলতা আছে। আমি বললাম এটা কেন বললাম? বলে যে স্যার আমি যে দেখলাম আমার পরীক্ষার পরে আমার যে খাতা দিয়েছে, আমি যে খাতা দেখলাম আমি 50 পাইছি, আমি সারা জীবন 80 পাইছি, আমি এখন 50 পাইলাম। তা আমি জানি না যে আমার ঘাটতি আছে, আমি তো জানি যে যা লিখি তাই ঠিক, যা লিখতেছি তাই ঠিক রেখেছি। তো এখন তো দেখলাম যে স্যার এই জিনিসগুলো ভুল। এই উপলব্ধি আমাদের খুব কম মানুষের আসে যে আমার শিখার জায়গাটা বাকি আছে। তো আমরা আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা ভাষা বলা, আমাদের চেষ্টা থাকবে যে আমরা জিনিসটাকে অ্যানালাইসিস করার কথা। ওই ন্যারেশনের মতো সহজ কোনো ম্যাজিক বক্স আমি উপরে আঁকাইতে পারি নাই, কারণ জিনিসটা বড়। আপনি পয়েন্টটা খালি ওই মাথায় ঢুকান যে এখানে আমাদের যে বড় ভাই বলেন, স্যার বলেন, যে যিনি ছিলেন উনি কি লিখছেন, যে পয়েন্ট বের করো, এটা সিম্পল, এটা কমপ্লেক্স, এটা কম্পাউন্ড, সিম্পলে এই, কমপ্লেক্সে এই, কমপ্লেক্সে। নিয়মে ঢুকবো, নিয়ম পড়বো, সবই পড়বো। বেসিক্যালি যদি মনে রাখতে পারি বেসিক দিয়ে, দ্যাট উইল বি দা গ্রেটেস্ট ইন লাইফ। তাহলে সেটাও আমি পড়বো, সামনে আসতে পড়বো। বলতেছি না যে আপনি নিয়ম করেন না, আমি কোনো কিছুই করতে না পারছি, আমি আপনার দেখার দৃষ্টিটাকে শুধু চেঞ্জ করে দিলাম। আপনি দেখেন এখন আপনার কাছে ইজি লাগবে। আমি আরেকটা সেন্টেন্স লিখি, ঠিক আছে, দেখেন আপনি পারবেন। কম্পাউন্ড থেকে তো উল্টা দিকে আসলাম, এবার জেনারেল দিকে যাই। হ্যাঁ, একটা জেনারেল সেন্টেন্স লিখি, জেনারেলি মানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যেটা আমরা বলি ওইভাবে যাই আমরা। একটা সেন্টেন্স লিখি, একটা প্রবাদ বাক্য। এটা কিসে আছে? আচ্ছা, সিম্বল লিখলাম না, এস লিখলাম। এটা কিসে আছে দেখেন তো, আর সিম্বলে সিম্পল। আছে না? জি স্যার। হুম, তাহলে সিম্পলে যদি থাকে, আচ্ছা, তাহলে যদি সিম্পলে থাকে, তাহলে সিম্পলে থাকলে এখন আমার এটাকে কি করতে হবে? কমপ্লেক্স করব, আরেকটা কি করব? স্যার কম্পাউন্ড। কম্পাউন্ড করব। তাহলে করি আমরা। খেয়াল রাখবেন, সব বাক্যই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করা যাবে, বিষয়টা এরকম না। এখন দেখেন, এটাকে স্বাভাবিকভাবে আমরা কম্পাউন্ড করতে পারবো, কমপ্লেক্স করব। যখন আসবে পরীক্ষায় প্রশ্ন আসবে এইভাবে, একটু খেয়াল করেন, এটার কারণটা হচ্ছে কি, এই যে দেখেন এটা কি নাউন না, জি স্যার। আর এটা কি অ্যাডজেক্টিভ না, জি পার্টিসিপল স্যার। না? জি স্যার পার্টিসিপল। তাহলে ডুবন্ত মানুষ খড়কুটো পেলে সেটাকে আঁকড়ে ধরে। তাহলে কে খড়কুটোকে আঁকড়ে ধরে? যে ডুবন্ত, জি স্যার। তাই না? জি স্যার। তাহলে কে আঁকড়ে ধরে? যে ডুবন্ত। ডুবন্ত স্যার। তাহলে এ ম্যান প্রেজেন্টে আছে, তাহলে হু ইজ, তারপর যা আছে তাই, রনি ক্যাচেস অ্যাট এ স্ট্র, রনি, তারপরে বাকিটা যা আছে হয়ে গেল। এটাকে কম্পাউন্ড করা যাবে না, বলেন তো?
পারা যাবে? ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আরেকটা সেন্টেন্স লিখি দেখি। একটা বাক্য ধরেন আপনি ইফ দিয়ে করলেন বা এরকম করলেন, যদি লিখি এভাবে লিখি, এটা কোন সেন্টেন্স আছে বলেন তো? কমপ্লেক্স। কমপ্লেক্স আছে, কিভাবে বুঝলাম? ফ্যান বয়েজের কানেক্টরস নাই, দ্যাট আছে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটাকে কম্পাউন্ড করেন দেখি। ইট ওয়াজ। হ্যাঁ, এটাকে দেখেন, এটা হচ্ছে মূল অংশ, তাহলে এটা চেঞ্জ হবে না। তাহলে এই অংশটাকে আপনি চেঞ্জ করেন। কোনটা রিগ্রেটের বিষয়, অনুশোচনার বিষয় কোনটা? হি ওয়াজ অ্যাবসেন্ট, হ্যাঁ, ইট ওয়াজ মাচ। এখন অনেকে বলবে স্যার এটা আগে দিয়ে এন্ড হি ওয়াজ অ্যাবসেন্ট দিলে হবে না। উত্তর হবে, তবে এটা ভালো হয়। সে অ্যাবসেন্ট ছিল, এই অ্যাবসেন্টের বিষয়টা দুঃখের বিষয় বা অনুশোচনার বিষয় ছিল। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, এইভাবে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যেমন 38 বিসিএস এর প্রশ্ন আসছিল খুব সহজ, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। প্রশ্ন করছিল যে এটা 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 কি করতে হবে, এটাকে কম্পাউন্ড স্ট্রাকচার করতে হবে। তাহলে পারবো না এরকম কি সম্ভব? ইনশাল্লাহ। এটা 38 বিসিএস এ আসছে। আচ্ছা, যদিও সে গরিব তবুও সৎ, আমি শুরুতেই বলছি। তাহলে কি বোঝাচ্ছে এখানে? কন্ট্রাস্ট বোঝাচ্ছে না? জি স্যার। তাহলে কন্ট্রাস্টের জন্য কি হবে? স্যার বাট। তাহলে হি ইজ পোর, বাট হি ইজ অনেস্ট। এখন এইখানেও হি ইজ আছে, এখানেও হি ইজ আছে, একই জিনিস ডাবল হওয়ার জন্য আপনি এটাকে কুইট করতে পারেন, করে হি ইজ পোর বাট অনেস্ট সরাসরি লিখতে পারেন। 38, 40, 44 আসতে কিনা জানি না, 45 এরকম স্যার বিসিএস একটা দুইটা করে প্রশ্ন আসছে। স্যার বলেন। যদি স্যার দুইটা জিনিসই অপশনে থাকে, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এবং যদি থাকে স্যার হি ইজ পোর বাট অনেস্ট, তখন কি করবো স্যার? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই ধরনের প্রশ্ন যে করবে, প্রথম তাকে আগে ধরতে হবে যে ভাই এটা দিলেন কেন। কথা বোঝা গেছে? তারপরেও যদি থেকে যায়, তারপরেও যদি থেকে যায়, তাহলে পূর্ণাঙ্গ স্ট্রাকচারে যাবেন। ঠিক আছে, তারপরেও যদি থেকে যায় তাহলে পূর্ণাঙ্গ স্ট্রাকচারে যাবেন। এত সিলি ধরনের জিনিস মনে হয় না দিবে, তারপরে তো পরীক্ষা বলে কথা, কোনো ই নাই, হয়ে যেতে পারে ডাবল থাকলে, তখন পূর্ণাঙ্গ স্ট্রাকচারে যাবে। ওকে স্যার। ওকে, আচ্ছা, এটা এটা খেয়াল রাখবো। আমি 1 মিনিটের একটা ব্রেক দিব, গলা শুকায় গেছে। আমরা একটু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, বুঝা গেছে না বিষয়টা? জি স্যার। স্যার, এটা আমারে বললে আমি আপনাদের সারা দিন পড়াইতে পারবো ইনশাআল্লাহ। তো বিষয়টা হচ্ছে, বিষয়টা সারা দিন পড়ানো না, বিষয়টা হচ্ছে যে বেসিকটা বুঝার ছিল, আশা করি আমরা বুঝতে পারছি। কথা ক্লিয়ার তো? জি জি স্যার। স্যার, এখন আমরা এরপরে প্র্যাকটিস আপনার করে। যেটা নিয়ে ভেজাল হবে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ নিয়ে একটু ভেজাল হবে। আমি একটা দুইটা সেন্টেন্স দেখাবো, 2 মিনিটস।
ওকে, 2 মিনিট বলে আছে, কয়েক মিনিট নিয়ে ফেলছি। আছেন না সবাই? জি স্যার, আছে স্যার। জি স্যার। আপনাদের নিশ্চয়ই আমার ক্লাস নিয়ে অনেক অভিযোগ, না? না স্যার, হ্যাঁ, স্যার স্যারের আপনার ক্লাস নিয়ে তো কোনো অভিযোগ নেই স্যার। ঠিক মতো পাই না, দেরি হয়, স্যার অনেক স্লো পড়ায়, এরকম মনে হয় না? স্যার স্যার এরকম মনে হয় না স্যার। ভদ্রতার খাতিরে বলতেছেন, আপনার বড় মানুষ তো। না স্যার স্যার, এমন কিছু স্যার না। অনেস্টলি বলতেছি স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে, তবে স্যার আপনার যখন ক্লাস গ্যাপ থাকে, মানে অনেক দিন টানা ক্লাস পাই না, তখন স্যার খারাপ লাগে। ভাই আমি কেমন যেন বুঝছেন, যখন ক্লাস থাকে অনেক ভালো লাগে, আমার ক্লাস না থাকলে খালি খালি লাগে। এই যে মাঝখানে একটু ছিল, এখন আজকে সকাল 7টা থেকে ক্লাস করাচ্ছি। 7টা থেকে না, 7টা না, ক্লাস করাচ্ছি 8টা থেকে, 8টা না 9টা থেকে। এখন আর ভালো লাগতেছে না। আবার যদি দেখা যাবে কালকে একটু কম থাকে, তখন আবার মনে হবে যে ক্লাস থাকে ভালো ছিল। মানব মন, বুঝেন নাই? আচ্ছা, আমি ইয়েতে আপনার নেগেটিভ অ্যাফার্মেটিভের ক্ষেত্রে দুই একটা কথা বলি। যেমন আমরা ছোটবেলায় শিখছি এরকম, যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আই লাইক সুইটস, আই লাইক নাথিং বাট সুইটস, হি ইজ অনলি ফাইভ, হি ইজ নট মোর দেন ফাইভ। এই ধরনের শিখছি না আমরা? জি স্যার। আচ্ছা, এই অনলি দিয়ে শিখছি। এখানেও আমি একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি আপনাকে শিখাই দিই। একটু আমি অনলি দিয়ে একটা বাক্য লিখি, এটা দেখি কে কে আমরা নেগেটিভ করতে পারি। এটা নেগেটিভ করে দাও। দেখেন, সময় নষ্ট করবো না। আমাদের রুলসে সবসময় সবকিছু আসবে বা সবকিছু ঠিকভাবে হবে, বিষয়টা এরকম না। বেসিক জায়গাটা যদি ঠিক থাকে, তাহলে আহ, আর আর কোনো সমস্যা হবে না। এখন এইখানে বেসিক জায়গাটা কি, এরকম যদি কোনো সেন্টেন্স কখনো আসে, আপনি বেসিক জায়গাটা খেয়াল করেন। দ্য কাকু সিংস অনলি ইন স্প্রিং। কখন গান গায় বা কখন ডাকে? কোকিল বসন্তে ডাকে। এখন এইখানে দেখেন, অনলির পরে কি আছে? অনলির পরে এখানে আছে টাইম। তাহলে এই টাইম যদি থাকে, তাহলে আমরা টাইম দিয়ে এটাকে নেগেটিভ করি, এইভাবে করি। টাইম বা সিজন বলতে পারেন। এখানে একটা ইন দিব, ইন নো আদার সিজন, বা ইন স্ট্রিং দিলে হবে, শুধু স্ট্রিং দিলে হবে। বিষয় হলো অপশন তো দেওয়াই থাকবে, আপনি করতে পারবেন। আমি জাস্ট বেসিক জায়গাটা দেখেন, যে আপনার চিন্তার জায়গাটা এরকম আসতে হবে। এখন এইটাকে আমরা সাধারণত করি, ধরেন এই যে এটা থাকলো, এইটাকে আবার এইভাবে দিতে পারি আমরা। দেখেন, কার্বন ডাই অক্সাইড ইন স্পিড,
দুইটা অপশনই হবে, কিন্তু কখন হবে? নিচের যে বাক্যটা আছে, হ্যাঁ, ওই যে কিছু বলতে গেলে আমরা বলি যে রেফারেন্স কি, এই কি, সেই কি, আমার পিএইচডি নাই, হয়তো এই জন্য আমি যেটা বলবো সেটাই স্বতঃসিদ্ধ হবে, বিষয়টা এরকম। দেখেন, আমি একটা যুক্তি এখানে আপনাদেরকে দেখাই। যুক্তিটা হচ্ছে এখানে নিচের যে বাক্যটা আছে এটাকে বলা হয় ইন্টারোনেগেটিভ, অর্থাৎ ইন্টারোগেটিভ নেগেটিভ, নেগেটিভের ইন্টারোগেটিভ। এটাকে বাক্যের অর্থ চেঞ্জ না করার জন্য এই কাজটা করছে, কিন্তু বেস্ট অপশন হচ্ছে উপরেরটা। দেখেন, আমাকে ইন্টারোনেগেটিভ করতে বলা হয় না, আমাকে নেগেটিভ করতে বলা হয়েছে। এখন যদি এটার অন্য কোনো অপশন না থাকে, যদি অন্য কোনো অপশন না থাকে, তাহলে আমি এটাকে এই স্ট্রাকচারে করতাম। যেহেতু এটা এখানে করা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে বেস্ট অপশন। তার মানে যদি এইটা থাকে উত্তর এইটা, যদি না থাকে তাহলে উত্তর নিচে। আর যদি আপনাকে মনে করেন মেন পরীক্ষায় ট্রান্সলেশন করতে হবে, রিটেন পরীক্ষা, জাস্ট কথা ফর এক্সাম্পল কোনো পরীক্ষা দিলেন, তখন আপনি উত্তর করবেন এইটা, অথবা আপনি দুইটা দিয়েই উত্তর করে দিতে পারেন, যেটাই করেন উত্তর হবে। কিন্তু যদি একটা ফিক্সড করে দেয়, যে বলা থাকে যে সরাসরি যদি বলা থাকে ইন্টারো নেগেটিভ, তাহলে আপনাকে এইটা করতে হবে। আর যদি বলা না থাকে ইন্টারো নেগেটিভ, এই কথাটা যদি বলা না থাকে, তাহলে আপনি দুইটা থেকে যে কোনো একটা করবে হবে। আর এমসিকিউ এর ক্ষেত্রে দুইটা অপশন যদি থাকে, তাহলে দ্য ফার্স্ট ওয়ান উইল বি দ্য বেস্ট অপশন। যেমন দেখেন, আই গো টু কলেজ। এখন এই বাক্যটাকে আপনি নেগেটিভ করতে হলে ইন্টারো নেগেটিভ ছাড়া আর কিছুই করতে পারেন। তখন আপনাকে এইভাবেই করতে হবে, ডোন্ট আই গো টু কলেজ। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, একটু মনে রাখার চেষ্টা করব, যে এই যে ডোন্ট আই লিখছি, এই বাক্যটাকে অন্য ভাবেও লেখা যায়, এই যে এইভাবে লেখা যায়, ডু আই নট। নিয়মটা হচ্ছে, যদি একসাথে লেখেন তাহলে ডোন্ট লিখবেন, আর যদি আলাদা আলাদা শব্দ লিখেন তাহলে ডু লেখার পরে সাবজেক্ট, তারপরে নটটা যাবে। যদি এইভাবে করেন, ডু নট আই গো টু কলেজ রেগুলারলি, তাহলে বিষয়টা আপনি মানে টিচারের উপর ছেড়ে দিলেন, যে উনি দিবে কি দিবে না সেটার উপর নির্ভর করলেন, অর্থাৎ দয়ের উপর নির্ভর করলেন। যদি জেনারেলি নিয়ম অনুযায়ী ধরে তাহলে দিবে না। ডু নট যদি পুরোটা লেখেন, তাহলে আপনি নটটাকে, যে ডু আই নট গো টু কলেজ। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। এই যে কনভার্সনের বিষয়গুলো, এই বিষয়গুলো একটু একটু খেয়াল রাখার চেষ্টা করুন। যদি বাক্য এরকম থাকতো যে, ধরেন একটা 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 বাক্য লেখা, এগুলো বুদ্ধি দিয়ে করবেন। বোথ আর অনেস্ট, এটা নেগেটিভ কি করবেন? সহজ কিন্তু, জাস্ট বাক্যটা ছোট। aren't both honest? আচ্ছা, আরেকটু ভালো করে চিন্তা করি। স্যার, বিপরীত শব্দ দিয়েও তো করা যাবে। হ্যাঁ, বিপরীত শব্দ কি করবেন? কোনটার বিপরীত শব্দ করবেন? এখানে অ্যাডজেক্টিভ কি? অনেস্ট। honest, স্যার, বোথ আর তাহলে নট। অনেস্ট এর বিপরীত শব্দ কি? dishonest. ডিসঅনেস্ট। তাহলে স্যার, কিভাবে এটা করবেন? স্যার বোথ আর নট ডিসঅনেস্ট এটা হয় কি না, আর একটা হচ্ছে স্যার আরেন্ট দে অনেস্ট, এটা কি হয়? আচ্ছা, সবগুলোই হবে, কিন্তু যদি এই অপশনটা থাকে, লিখলাম নিচে, আপনারা যেগুলো বলছেন সেটা হবে। আমি জাস্ট এই শব্দটাকে পরিচিত করাই দিলাম। বোথ মানে হচ্ছে উভয়ই, ঠিক আছে, উভয়ই, দুইজনকে বোঝাচ্ছে। আর নাইদার মানে হচ্ছে কেউই না, মানে দুইজনের একজন না। কথা কি বুঝাচ্ছি, বুঝে আসছেন? আপনারা যেগুলো বলেন হবে আর বোথ অনেস্ট, ঠিক আছে, তাহলে বোথ আর নট ডিসঅনেস্ট, নাইদার আর ডিসঅনেস্ট, কেউই অসৎ না। বাংলাটা সাধারণত আমরা এইভাবে বলি, তো ওইগুলোই হবে। কিন্তু যদি এটা থাকে তাহলে এটা হবে। এটা বিপরীত ব্যবহার করবো নাইদার, এটা বিপরীত ব্যবহার করবো ডিসঅনেস্ট। কথা ক্লিয়ার?
এই ধরনের সেন্টেন্স সাধারণত আসে। আর কথা এখানে আমরা বলতে চাচ্ছি না। মোটামুটি ট্রান্সফরমেশন যেটা চেয়েছিলেন আশা করি বুঝতে পেরেছেন, বা আশা করি সমস্যা হবে না। কি বলেন? ইনশাল্লাহ স্যার। স্যার কোনো সমস্যা হলে তো স্যার আপনাকে বলবো আবার আচ্ছা, প্র্যাকটিস আমাকে করার পর। নাম মানে আমাকে বলবেন, ঠিক আছে। পদ্ধতিটা খেয়াল রাখবেন, তাহলে কখনোই সমস্যা হবে না। আপনার কাজই হচ্ছে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাল ভাগ খুঁজে বের করা। এর বাইরে যদি কিছু হয়, এর বাইরে যদি কিছু হয়, আহ, হবেই না, হওয়ার সুযোগই নেই। কারণ ভাষাও একটা নিয়ম মেনে চলে, এবং নিয়ম মেনে চলাটাই প্রত্যেকটা সাইন্টিফিক জিনিসের কাজ। এই হলো মোটামুটি কথা ট্রান্সফরমেশন নিয়ে। আর একটা টপিক থাকে, সেটা হচ্ছে কি, কন্ডিশনাল সেন্টেন্স। এটা নিয়ে বেশ কয়েকবার কয়েকটা বিসিএস থেকে দেখা যাচ্ছে প্রশ্ন আসে। আমি একটু কন্ডিশনালটা বলি। কন্ডিশনালটা অলরেডি চলে আসছে ট্রান্সফরমেশনে। আমাকে বলেন, কন্ডিশনাল মানে কি? শর্ত স্যার। স্যার একটা শর্ত। জিনিসের উপর আরেকটা জিনিস ডিপেন্ড করবে। হ্যাঁ, একটার উপর, মানে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা রিলেটেড। একটা একটা ঘটলে আরেকটা ঘটবে, আরেকটা না ঘটলে আরেকটা ঘটবে না। এটাই তো কন্ডিশনাল নাকি? শর্তাধীন স্যার, হ্যাঁ। শর্তাধীন বাক্য যেটা থাকবে সেটাকে আমরা বলতেছি কন্ডিশন। তো কন্ডিশনালের ক্ষেত্রে আমরা একটু করব, উম, যে আহ, ওই যে জিরো কন্ডিশনাল বলে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল বলি। এটা কন্ডিশনের ক্ষেত্রে একটা জিনিসই হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার কি বলে এটাকে, সেন্টেন্স লিখি তাহলে সহজ হবে। কন্ডিশন মানে হচ্ছে শর্ত। কোন ধরনের শর্ত আসবে? একটা জিনিস শিখাই দিই, কন্ডিশনালকে আমরা কেন কন্ডিশনাল বলি, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। কন্ডিশনালকে কন্ডিশনাল বলার কারণটা কি? একটা লিখলাম, ইফ ইট রেইনস আই উইল টেক হোম। দুইটা প্রেজেন্ট হয়ে গেছে। If I knew his number, I could inform him about the topic। বা বড় বললাম না, যদি আমি তার নাম্বার জানতাম তাহলে তাকে সাহায্য করতে পারতাম। এখন দেখেন, কন্ডিশনালকে কন্ডিশনাল কেন বলা হচ্ছে? আমাদের সমস্ত বাক্য, একটু আগে আমরা ক্লজ দেখলাম, কন্ডিশনাল সেন্টেন্সে সবসময় দুইটা ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর কন্ডিশনাল সেন্টেন্স গুলো ইফ যুক্ত, এটা বলা হচ্ছে। আচ্ছা, দুই একটা ইফ ছাড়াও আছে। আচ্ছা, এখন মানে অ্যাজ ইফ, ওইটাকে বলতেছি অ্যাজ ডো। এখন কন্ডিশনালে ঘটনাটা কি ঘটে? আমরা একটু আগে ক্লজে দেখতে পেলাম যে স্বাধীন বাক্যের পরিবর্তন হয় না, এবং স্বাধীন বাক্য কারো উপর নির্ভরশীল না। স্বাধীন বাক্যের উপর পরাধীন বাক্য তার অর্থ প্রকাশের জন্য নির্ভরশীল। কন্ডিশনে এটার উল্টা কাজটা ঘটে। উল্টা কাজটা কি ঘটে? কন্ডিশনাল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজটা সংঘটিত হওয়ার জন্য সাবঅর্ডিনেট ক্লজটা সংঘটিত হইতে হবে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ সংঘটিত হবে কিনা সেটা নির্ভর করবে সাবঅর্ডিনেট ক্লজের উপর। জেনারেল স্ট্রাকচারটা উল্টে গেছে। প্রিন্সিপাল ক্লজ, সাব
সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপালের উপর নির্ভর করে, প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। উই ইট, আমরা খাই, সো দ্যাট উই ক্যান লিভ, যেন আমরা বাঁচতে পারি। ঠিক আছে, উই ইট দ্যাট উই ক্যান লিভ, দ্যাট উই ক্যান লিভ, সাবঅর্ডিনেট ক্লজ। উই ইটের উপর নির্ভরশীল, কিন্তু কন্ডিশনালে উল্টা কাজ, যে সাবঅর্ডিনেট ক্লজ ঘটলে অপর বাক্যটা সংগঠিত হবে। এই কথাটুকু বুঝতে পারছেন? জি কেউ স্যার। একটু জি বলেন। স্যার। জি স্যার। এই কথাটা বুঝে আসছে যে কন্ডিশনালটা হচ্ছে, যে শর্তটা হচ্ছে উল্টো করে। কি ধরনের উল্টো করে? যে প্রিন্সিপাল ক্লজ সংগঠিত হবে তখন যখন সাবঅর্ডিনেট ক্লজ সংগঠিত হবে। কথা বুঝাইতে পারলাম? স্যার। হ্যাঁ, ফাইন। দেখেন, আমার কথা সত্যতা দেখেন, আমি হেল্প কখন করব? এইটা হবে না এইটা হবে? ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, আই ক্যান হেল্প ইউ। তার মানে আগে চাইতে হবে, তারপর হেল্প আসবে। তাহলে প্রিন্সিপাল ক্লজ কার উপর নির্ভরশীল? এর উপর নির্ভরশীল না? শুনতে পাচ্ছি না কথা? জি স্যার। ইফ ইট রেইনস, আই উইল স্টে অ্যাট হোম। যদি বৃষ্টি হয় তাহলে আমি বাসায় থাকবো। তার মানে আমার বাসায় থাকাটা কখন হবে? বৃষ্টি হওয়ার উপর। যদি বৃষ্টি, ইফ আই নিউ হিজ নাম্বার, আমি যদি তার ফোন নাম্বার জানতাম, আই কুড ইনফর্ম হিম, আমি তাকে জানাতে পারতাম। এটা কি স্ট্রাকচারে করে গেছে। তার মানে এইটা থাকলে এইটা হইতো। তার মানে এর ঘটার উপর এটা নির্ভরশীল, উল্টা কাজে হচ্ছে। যেমন দেখেন তো, এইটা কি সেন্টেন্স? কম্পাউন্ড স্যার। এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটার কমপ্লেক্স কি করবেন? বলেন। এটা যদি কন্ডিশন হয় তাহলে এটাও কন্ডিশন না? বলে সবাই। জি জি স্যার। স্যার। তাহলে এটা যদি কন্ডিশন হয় তাহলে এই জায়গাটার জন্য কি হবে? এইটা অথবা এইটা। তার মানে এইটা করলে এইটা হবে না, এইটা হইলে এটা হবে না, এরকমই তো। জি স্যার। স্যার। তাহলে বাক্যটা কি হবে? ইফ ইফ ইউ ইউ ডোন্ট ডু। ডু নট ডু ইট, ইউ উইল ডাই। এখানে ইফ না দিলেও হবে, ইউ উইল ডাই। তাহলে এটা সিম্পল কি হবে বলেন তো? নেগেটিভ আছে, তাহলে উইদাউট, উইদাউট ডুইং ইউ উইল ডাই। আসে কিন্তু এগুলো পরীক্ষায় এই টাইপের জিনিস আসে, কিন্তু বুদ্ধি রাখবেন, যে বুদ্ধি করে করার চেষ্টা করবেন। তাহলে কন্ডিশনালে আমি কি বললাম? কন্ডিশনালে আমি বললাম যে কন্ডিশনালের পদ্ধতি হচ্ছে যে, একটু বসি। ওকে, কন্ডিশনালের বিষয় কি হচ্ছে? কন্ডিশনালের বিষয় হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ সংঘটিত হইলে প্রিন্সিপাল ক্লজ সংঘটিত হয়। এটা যদি মনে রাখি তাহলেই এটাই হচ্ছে কন্ডিশন। কন্ডিশন হচ্ছে মূলত চার ধরনের বলে। একটা হচ্ছে জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তো জিরো কন্ডিশনটাকে না বললেও চলে, ওইটা ওই বৈজ্ঞানিক সত্যের ক্ষেত্রে পড়ে। বৈজ্ঞানিক সত্য কোনটা? যেমন আপনি যদি আইসকে হিট করেন, অর্থাৎ তাপমাত্রা দেন বা তাপ দেন, তাহলে সেটা কি হবে? বলতে থাকবে। তাহলে আমি ইংরেজিতে বলবো, ইফ ইউ হিট আইস ইট মেল্টস। আপনি যদি বরফকে গরম করেন তাহলে এটা কি করতে থাকবে? আহ গলতে থাকবে। তো এরকম ধরনের বাক্য যেগুলো আছে সেটাকে জিরো কন্ডিশনাল বলি। তো আমরা খেয়াল রাখবো কন্ডিশনের ক্ষেত্রে স্ট্রাকচারটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং এই স্ট্রাকচার থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, যে কোন ধরনের প্রশ্নগুলো আপনার হবে। যেমন 37তম বিসিএস এর একটা প্রশ্ন আসছিল,
এটাকে কি কন্ডিশনালে বলতে পারি কিনা, আপনার রাইট ফর্ম অফ ভার্ব ধরে প্রশ্ন আসে মূলত, যে 36তম বিসিএস একটা প্রশ্ন আসছে। আমার কাছে দুই তিনটা প্রশ্ন আছে, আমি লিখতেছি, একটা সেকেন্ড। খেয়াল করেন, 36 বা 38 বিসিএস একটা প্রশ্ন আসছে না? একটা প্রশ্ন লিখছি, একটু খেয়াল করেন, যে 38তম বিসিএস এর সম্ভবত এই প্রশ্নটা আসছিল। ছিল দিস উড হ্যাড ওয়ার্কড, ঠিক আছে? দিস কুড হ্যাভ ইট আই মোর পয়েন্টস। প্রশ্নটা এরকম আসছিল, অপশন ছিল, আপনার বাক্যটা ভালো করে খেয়াল করেন, দিস কুড হ্যাভ ওয়ার্কড, ঠিক আছে? সরি, প্রশ্নটা এরকম। আচ্ছা, এরকমই থাকে, আমি একটু চেঞ্জ করে দিলাম, আমি একসাথে দুইটা জিনিস বুঝে ফেললাম। বলেন, অপশন চারটা দেওয়া আছে, কোনটা হবে উত্তর? 36 বিসিএস এর প্রশ্নটা আসছিল, আমি একটু চেঞ্জ করে দিছি। শুনতে পাচ্ছেন না কেউ? স্যার শুনতে পারতেছি স্যার, চিন্তা করতেছি স্যার আনসার। আচ্ছা, একটা স্ট্রাকচার শিখাই, একটু ভালো করে খেয়াল করেন। পড়ছেন এগুলো ঠিক এইভাবে, ইফযুক্ত অংশ প্রেজেন্ট, অপর অংশ, এই যে প্লাস চিহ্ন দিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট অথবা ইম্পেরাটিভ। এটা হচ্ছে বক্স এক, 1 নম্বর। ইফ যুক্ত অংশ পাস্ট, তাহলে অপর অংশ হবে পাস্ট মোডাল। পাস্ট মোডাল কি হবে? পাস্ট মোডালের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস would, could, might প্লাস ভি ওয়ান। বোর্ড দেখা যাচ্ছে না পুরোটা? জি স্যার, দেখা যাচ্ছে। 3 নম্বর হচ্ছে ইফ যুক্ত অংশ পিপি, পাস্ট পারফেক্ট, অপর অংশ পাস্ট পারফেক্ট মডাল, পিপি মডাল লিখলাম। পিপি মডাল কি? সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট প্লাস would, could, might প্লাস have প্লাস ভি3। খুব কি হিজিবিজি লাগতেছে? না স্যার। একটু খেয়াল করেন, ইফ যুক্ত অংশ প্রেজেন্ট প্লাস, প্লাস মানে ইফ যুক্ত অংশটুকু প্রেজেন্ট আছে, তাহলে অপর অংশ কি হবে? অপর অংশ প্রেজেন্ট দিয়ে করলেও হবে, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট বলতে প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার বলতে ফিউচার ইনডিফিনিট, আর ইন বলতে আইএনপি বলতে ইম্পেরাটিভ বোঝাচ্ছে। ইফ যুক্ত অংশ পাস্টে থাকে, পাস্ট বলতে পাস্ট ইনডিফিনিট, তাহলে অপর অংশ কি করবে? সাবজেক্টের পরে একটা উড মাইট তারপরে ভি ওয়ান। আর যদি ইফ এর সাথে অংশ পিপি হয়, অর্থাৎ হ্যাভ প্লাস ভি3 হয়,
তাহলে আপনি কি করবেন, অপর অংশ পাস্ট পারফেক্ট মডেল করবেন। পাস্ট পারফেক্ট মডেলের স্ট্রাকচার কি, সাবজেক্ট তো থাকবে, এই উড কুড মাইট ও থাকবে, থাকার পরে এরপরে হ্যাভ দিবেন, হ্যাভ দিয়ে ভি3 দিবেন। এখন দেখেন এইটা তৃতীয় স্ট্রাকচারের সাথে মিলছে উল্টা করে, এই যে ইফ, ইফ যুক্ত অংশ সাবজেক্ট, তাহলে এটা খালি আছে, তাহলে এই অংশটা দেখি, এই যে সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে কুড, তাহলে এই কুড কুড মাইট থেকে একটা পাইছি কুড, পাইছি না, সাথে হ্যাভ আছে প্লাস ভি3 আছে, তাহলে ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট, তাহলে ইফ যুক্ত অংশ কি হবে, স্যার পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট হলে এখান থেকে কোনটা হবে, স্যার হ্যাড বিন। have been। তাহলে এটা হচ্ছে উত্তর। বুঝেন না এমন কি আছে এই কথাটা, পরীক্ষায় আসতে পারে, কিন্তু এটা প্রশ্ন পরীক্ষায় কিভাবে আসতে পারে জানেন, এটা রাইট ফর্ম অফ ভার্বও আসতে পারে, এর ভিতরে ভার্বের ফর্ম কোনটা বসাবে ঠিক পাবে। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন আমি আরেকটা সেন্টেন্স দিই, ঠিক আছে, আরেকটা সেন্টেন্স দিলে, এটা 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 আসলে কিন্তু 36 বিসিএস, আমি জাস্ট প্রশ্নটা একটু মডিফাই করেছি। 36 বিসিএস এর প্রশ্নটা এরকম ছিল, দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই শূন্যস্থান বিন মোর কশাস, তাহলে হ্যাভ বিন মোর কশাস, ঠিক আছে, ওইখানে এই হ্যাড বিন ছিল না, তখন হ্যাড ছিল, হ্যাড ছিল, মাইট ছিল, উড ছিল, তাহলে এটা স্যার, খেয়াল রাখবেন। আমি স্যার আরেকটা প্রশ্ন প্রথম দিই যেটা আপনার 27 বিসিএস এ আসবে, স্যার বলেন। প্রথম স্ট্রাকচারটা স্যার প্রেজেন্ট, এগুলো কি লিখা, ইফ যুক্ত অংশ প্রেজেন্ট হলে প্লাস প্রেজেন্ট হতে পারে, ফিউচার হতে পারে, ইম্পেরাটিভ, ইম্পেরাটিভ। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে দিই, ইফ ইয়োর ক্লোথস আর ডার্টি, খেয়াল করেন, ইফ ইয়োর ক্লোথস আর ডার্টি, ইফ যুক্ত অংশ কি আছে, প্রেজেন্ট আছে না, হ্যাঁ স্যার, ওয়াশ দেম, তাহলে এটা কোন সেন্টেন্স, ইম্পারেটিভ। এটাই বলছি। আশা করি ক্লিয়ার বিষয়টা। জি স্যার। 27 বিসিএস এর একটা প্রশ্ন লাগতেছে, ঠিক আছে, 27 বিসিএস ছিল, প্রশ্নের অপশন গুলো লিখতেছি, দ্য ব্রিজ ইজ ব্রোকেন, বিতে ছিল দ্য ব্রিজ উড ব্রেক, গল্প করতেছেন কেউ মনে হয়, স্যার স্যার এনামুল ভাই। দ্য ব্রিজ and broken, আরেকটা ভিতরে the bridge had been broken। এখন তো চার্ট নিচে আসছে, উত্তর কোনটা হবে, এটা 27 বিসিএস এর প্রশ্ন, এই যেরকম হচ্ছে প্রশ্ন, দ্য ব্রিজ হ্যাড what বিন would have happened, এনামুল আপনার মাইক্রোফোন অন। ওকে, দেখেন, what would have happened if, এই জায়গায় কি আছে, would have happened, তাহলে কোন স্ট্রাকচারের সাথে মিলছে,
3 নম্বর স্যার 3 নম্বরটা স্যার। 3 নাম্বারটা। তাহলে ইফ যুক্ত অংশ কি হইতে হবে? পাস্ট পারফেক্ট। 3 নম্বরটা হবে স্যার, দ্য ব্রিজ পাস্ট হ্যাড পারফেক্ট ব্রোকেন। হইতে হবে না? জি স্যার। তাহলে যদি পাস্ট পারফেক্ট হইতে হয় তাহলে এখানে পাস্ট পারফেক্ট কোনটা আছে? স্যার 3 নম্বরটা স্যার, দ্য ব্রিজ হ্যাড দ্য ব্রোকেন। ব্রিজ হ্যাড কত নাম্বার বলেন? সি স্যার। স্যার সি নাম্বার। স্যার সি। 3 নাম্বার। তাহলে আমার অপশন কোনটা? স্যার দ্য ব্রিজ হ্যাড এইভাবে ব্রোকেন। পরীক্ষায় প্রশ্ন থাকে। 25 BCS এর প্রশ্ন আসছে, তারপরে 20 BCS এর প্রশ্ন আসছে, 13 BCS এর প্রশ্ন আসছে, 10 BCS এর প্রশ্ন আসছে, 23 BCS এর প্রশ্ন আসছে। 23, 13, 28, 20, 29, 26, 25, 13, 40, তারপরে 36, 38, অনেকগুলো বিসিএস এই কন্ডিশন থেকে একটা প্রশ্ন থাকছে পরীক্ষায় এবং এই নিয়মের মধ্যেই থাকবে। আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে এই কন্ডিশনের মধ্যে একটু। তাহলে এটা কি ক্লিয়ার তো না ভাই? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে। তাহলে এটা খেয়াল রাখবেন একটা, আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে ইফের নেগেটিভ ফর্ম কি বলেন তো? স্যার আনলেস। একটু আগে করছি আমরা, এটা খেয়াল রাখবেন। আনলেস একটা বাক্য লিখলাম, দেখেন তো এটা কি লিখছি? আনলেস। এটা আর কিছু বলার নাই, ইফের নেগেটিভ ফর্ম হচ্ছে আনলেস, এটা খেয়াল রাখবেন। ইফ আই হ্যাভ মানি, এই বাক্যটা কমপ্লিট করেন তো, কিভাবে কমপ্লিট করবো? স্যার আই উড বাই এ ল্যাম্বরগিনি। আচ্ছা, আই উড হ্যাভ দ্য বাই কার, বাই এ, শেষ। খেয়াল করেন এই যে এটা কিন্তু V2, এটা কিন্তু V3 না, কারণ এখানে ভাগ এটাই আছে আর কেউ নাই, তাই না? জি স্যার। তাহলে এই পাস্ট মডেল হবে। কিন্তু যদি এভাবে থাকতো, ইফ আই হ্যাড বিন রিচ, তাহলে কি লিখতাম? তখন এটা কি করতাম? আই উড হ্যাভ বট এ কার। কথা কি বুঝাতে পারছি? দেখেন এখন পাস্ট পারফেক্ট চলে আসছে, তাহলে এখানে আমার কি হবে? পাস্ট পারফেক্ট মডেল হবে। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই সেন্টেন্সটাকে ঘুরায়া উল্টা করে দিতে পারে, একটু দেখে রাখেন, পরে প্র্যাকটিস করতে গেলে দেখবেন যে ঠিক হয়ে গেছে। এই সেন্টেন্সটার একটা ভিন্ন স্ট্রাকচার থাকতে পারে, সেটা বলে দিলাম, তাহলে আর কন্ডিশনাল কিছু বাকি থাকবে না। সেটা হচ্ছে এইভাবে থাকতে পারে, হ্যাড আই বিন, তারপর বাকি নাই থাকবে, উপরে যেটা আছে এটাই থাকবে। এইটাও পাস্ট পারফেক্ট, হ্যাড আই বিন রিচ, তখন আর ইফ দেওয়ার দরকার পড়বে না, এটাও কন্ডিশন আছে। এই স্ট্রাকচারটা থাকতে পারে, একটু খেয়াল রাখবেন। হ্যাড আই বিন রিচ মানে ইফ আই হ্যাড বিন রিচ, এই হ্যাডটা যদি এখানে চলে আসে তাহলে ইফটা লেখার প্রয়োজন পড়ে। স্যার এটা কি ইনভার্সন করে দিচ্ছে সেন্টেন্সটাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম থাকে অনেক সময়। ঠিক আছে, তো যদিও যতগুলো প্রশ্ন বললাম ওইগুলো প্রশ্নের মধ্যে কোনোটাতে নাই, কিন্তু অন্যান্য বিভিন্ন পরীক্ষা তো শুধু যে বিসিএসসি দিবেন তা তো না, আরো পরীক্ষা দিতে হইতে পারে বা দিতে পারেন, এই থাকতে পারে। এই ছিল মোটামুটি কন্ডিশনাল আর আপনার ওইটা কি কি যেন বললাম, ট্রান্সফরমেশন। তাহলে এই হলো মোটামুটি আমাদের আজকের আলোচ্য বিষয় বা আলোচনা করলাম, চেষ্টা করছি বোঝানোর জন্য। এখন আপনারা বলেন, ঠিক আছে? স্যার বুঝতেও পারছি। বুঝি নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। আলহামদুলিল্লাহ, ভালো। হ্যাঁ, ঠিক আছে তাহলে আমি আর কথা বলবো না, তাহলে আজকে বিদায় নিব। স্যার আমাদের গত ক্লাসে যে কনজাংশনটা পড়ানো হয়েছিল ওইটার ম্যাটেরিয়ালসটা যদি আচ্ছা স্যার হ্যাঁ, একটু ওটা দিয়ে আমার দিতেন। মনে আছে, ওটা আমি কালকে সকালে দিয়ে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। জি স্যার। স্যার আমাদের কি রাইট ফ্রম বার্ব হয়েছিল আলাদাভাবে? রাইট ফর্ম অফ ভার্ব? হয়েছিল আলাদাভাবে? বুঝি নাই। স্যার বলছি, আমাদের কি রাইট ফর্ম অফ বার্ব টপিকটা আলাদাভাবে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব পড়ানো হয়েছে, ভার্বের 2টা না 3টা ক্লাস হয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ানো হয়েছে,
ক্লাস আছে, রেকর্ড তো আছেই, দেখে নেবেন ইনশাল্লাহ। স্যার গত 2 ক্লাস পাইনি, সেই জন্য। কোন ক্লাসটা হয়েছে আমার ঠিক মনে নাই ক্লাস, আমি বলি স্যার আপনাকে, রহিম তারিখ লেখা থাকার কথা, একটু বলে দিচ্ছি কোনটা হয়েছে। দাঁড়ান, কত তারিখের ক্লাস দেখবেন বলি। 47 BCS না? স্যার আমার মনে হচ্ছে স্যার ওখানে ক্লাসগুলো করতে গিয়ে রাইট ফ্রম পারভেজ প্রসঙ্গ টেনে আনছিলাম, কিন্তু রাইট ফ্রম পারভেজ সরাসরি হয় নাই। প্ল্যাটফর্ম অফ ভার্বের ক্লাস কি হয়েছে? শরীফ ভাই, আপনি ভালো জানবেন। স্যার রহিম ভাই বলতেছে যে স্যার রাইট ফর্ম অফ ভার্বের মানে রাইট ফর্ম অফ ভার্ব টপিক দিয়ে কোনো ক্লাস হয়েছে কিনা, কিন্তু আচ্ছা, আহ, না না, আমি জানি তারিখ বলে দিচ্ছি আপনাকে, শুনেন। আমার কাছে এটা আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস হয়েছে 8/2 তারিখে। স্যার হ্যাঁ, আর ভার্বের ক্লাস হয়েছে 14/12 24/12, 14/12 24/12। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা, সেটাই রাইট ফর্ম অফ ভার্ব। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট যেটা, সেটাই রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা আলোচনা করছি। আর রাইট ফর্ম অফ ভার্ব আসলে আমাদের পুরো ইংরেজি জুড়েই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। কারণ আহ, আপনার আহ, এই যে যেমন এখন কন্ডিশনাল বললাম, এখানে ভার্বের ফর্ম আসছে না? হ্যাঁ স্যার, এগুলোই রাইট ফ্রম পারভেজ। হ্যাঁ, এগুলো রাইট ফর্ম অফ ভার্ব। একটু আগে যে ট্রান্সফরমেশন করছি, ট্রান্সফরমেশন আমরা উইদাউট এর পরে ভার্বের আইএনজি ফর্ম বসাইছি, তারপর সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক রাখছি, এটাও রাইট ফর্ম অফ ভার্ব। আবার এই যে এখানে লিখলাম কুড হ্যাভ প্লাস V3, এটাও রাইট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ পুরো ইংরেজি জুড়েই আছে। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে যে ক্লাসটা করছি, আর ভার্বের 2টা ক্লাস করছি, আপনার নন সলিড সবকিছু এখানে পেয়ে যাবেন। নন সলিড হ্যাঁ ভার্ব পড়েছিলেন তখন বলছিলেন, হ্যাঁ হ্যাঁ নন হ্যাঁ সলিড ভার্ব সাবজেক্ট হলে তখন ভার্বের সাথে আসবে, তো এরাও রাইট ফ্রম পারভেজ। হ্যাঁ। আসল কথা, ভার্ব তো ইংরেজির প্রাণ, তার পুরো ইংরেজি রাইট ফর্ম ভার্ব। ধরেন প্রিপোজিশন যখন করছি তখন ভার্বের কিছু কথা আসছে, আবার জিরান পার্টিসিপল ইনফিনিটিভ যখন করছি সেখানেও ভার্ব আসছে। জি স্যার, বুঝতে পারছি। স্যার ঠিক আরেকটা আছে, প্রশ্ন ছিল, প্রেজেন্ট প্রগ্রেসিভ বলতে আসলে কি বোঝায়? কন্টিনিউয়াস। স্যার এক্ষেত্রে কন্টিনিউয়াস আর জিরান্ড দুইটাই যদি অপশনে থাকে? বুঝি নাই। স্যার কন্টিনিউয়াস আর জিরান্ড দুইটাই যদি অপশনে থাকে সেক্ষেত্রে স্যার জিরান্ড। এগুলা থাকবে না ভাই, এগুলা হচ্ছে নামকরণ, এগুলো প্রশ্ন থাকবে না। প্রশ্ন থাকবে সরাসরি আপনার জিরান পার্টিসিপল, এরকম ধরনের প্রশ্ন থাকবে। কিংবা জি স্যার। ওইরকমও থাকবে না সাধারণত। আপনার আহ, মানে প্রশ্নটা আসে মূলত বেস করে যে এটা অ্যাডজেক্টিভ না নাউন, ওই অ্যাডজেক্টিভ নাউনের মধ্যেই জিরান আর পার্টিসিপলটা ঢুকে। ওই নামগুলো আপনার মানে আসবে না, যেমন ফাংশনাল সেন্টেন্স, অমুক সেন্টেন্স, তমুক সেন্টেন্স, মরফিম ইত্যাদি কত কিছু তো আছে। এগুলো তো আমরা এগুলো আসবে না। প্রশ্নের একটা প্যাটার্ন আছে, আমরা সবসময় মানি না, এটাই হলো সমস্যা। কিন্তু বেশিরভাগ সময় 99% ক্ষেত্রে মানা হয়, 1-2% ক্ষেত্রে একটু প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হয়, এই আর কি। মানে অনেক সময় থাকে না, হয় না সব জায়গায় কি আর সব সময় কি অভিজ্ঞ লোক পাওয়া যায়? অনেক সময় তো হয়ে যায় যে একটু অভিজ্ঞতার ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে হয় একটা প্রশ্ন করার সময় কি কি হবে, উত্তর কি কি ধরনের হবে, সেগুলো তো অনেক সময় অনেকেই খেয়াল রাখে না। এটা একটু সমস্যা হয়, তবে আমরা আশা করতেই পারি যে বিসিএস এরকম হয় না, খুব একটা হয় না। যারা আমরা বলি যে এটার সমস্যা আছে, ওইটার সমস্যা আছে, এটা খুব কম। ঠিক আছে, না, আমি আমি গতবার ইংরেজিতে বলছি অনেকের প্রবলেম আছে আমার কাছে। আমি তো সবগুলো প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর আমার কাছে ছিল, আমি আপনাদের সাথেও শেয়ার করছি। অন্য 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 ক্লাসগুলোতে যেখানে গেছি ক্লাস করতে, সেখানেও শেয়ার করছি, ভুল ছিল না প্রশ্নে। তো আমাদের সমস্যা হচ্ছে আমরা একটু আমাদের জ্ঞানের স্বল্পতা বেশি তো, এই জন্য সমস্যাটা। তো ঠিক আছে তাহলে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। স্যার আমাদের আসসালামু এরপরে আলাইকুম ক্লাস স্যার। হবে তাহলে? আমাদের গ্রামারের ক্লাস শেষ, গ্রামারের আমার টপিক ওয়াইজ ক্লাস শেষ। আর কোনো করতে হবে না, এরপরে আমরা যেদিন ক্লাস করব, আল্লাহ বাঁচা রাখলে আমরা লিটারেচারে ঢুকবো। স্যার কইতে হবে ক্লাস? লিটারেচার কয়টা করবেন আপনারা, কয়টা করতে চান? একটু মোটামুটি ডিটেলস ভাবে জানতে চাই। আচ্ছা, অন্তত পক্ষে 7টা, 6টা 5টা লিটারেচার ক্লাস এক ক্লাসেও শেষ করা যায়, 6-7টা মিনিমাম লাগবে।
আর প্রশ্ন না থাকলে বিদায় নেই। জি স্যার। ওকে, ভালো থাকবেন সবাই। এনামুল। জি স্যার। ওকে, আপাতত আজকে শেষ এখানে। আচ্ছা আমার স্যার, শেষ আমাদের হলে আমার ওদের, পার্ট শেষ। হ্যাঁ, এরপরে লিটারেচারে ঢুকবো।